ভাই আপনার পরিচয়টা একটু প্রথমে জানি, আপনার নামটা? মোহাম্মদ মুস্তফা কামাল। মোস্তফা কামাল। জি। কোথায় থাকেন, কি করেন? আমাদের দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা, সুষম দুর্গাপুর থানা, কালিকাপুর গ্রাম। আচ্ছা, আমরা বর্তমানে আছি আমি ধানমন্ডি নাইম রোডে। ওকে। আমরা বেশ কয়েকবার নেত্রকোনায় গিয়েছি, সুন্দর জায়গা। জি, এবং জি, পাহাড়ি এই এলাকা। সুন্দরের মাঝেও কিছু কিছু ঘটনা আছে যেগুলো অনেকবার ধরে উঠে আসছে। তো আপনার ঘটনা কি, যেগুলো আপনি বলবেন এগুলো কি ওই নেত্রকোনাতেই ঘটা? জি জি, আমার এলাকাতেই নেত্রকোনা, সুষম দুর্গাপুর থানা, সুষম দুর্গাপুর। গ্রামের নাম কালিকাপুর। আচ্ছা, আপনার কোন ঘটনাটা আপনি প্রথম বলতে চাচ্ছেন? প্রথম মানে আমি নিজের দেখা আর কি, আমি নিজের মাধ্যমে হয়েছে আচ্ছা, নিজে যেটা দেখেছেন ওই যে ওইটাই। মানে প্রায় আমি তখন নিউটনে পড়ি। আচ্ছা, নিউটনে পড়ি, স্কুলে যাই আর কি, এরকম টাইমে আর কি ঘটনাটা। ওকে। হঠাৎ করে একদিন আমি আমার খালার বাড়িতে একটা সমস্যা হয়েছে, ঠিক আছে, জরুরি দরকার। তারপরে আমি রাত্রে রওনা দিছি, অনুমানিক 10:30টার দিকে আর কি। আচ্ছা, রওনা দেওয়ার সময় কতটুকু দূরে আপনাদের বাড়ি থেকে আপনার খালার বাড়ি? 3 কিলোমিটার। ওই দিক দিয়ে আবার একটা ফাঁকা রাস্তা আছে, মানে বন খালা মাঠ, চতুর্দিকে চতুর্দিক দিয়ে খালি মাঠ। হ্যাঁ, কোনো ঘর বাড়ি নাই, হঠাৎ পাতলা পাতলা এক দুইটা আছে। তারপরে মাঝখানে একটা শ্মশান আছে, হিন্দু পাড়া আছে। তো আমরা দিকে উপজাতি এলাকা, তো হিন্দু পাড়া আছে, নদী আছে, ছোট নদী। নদীর কাছে 4 দিকে রাস্তা একসাথে, মানে ওই দিক দিয়ে আইসে একটা, ওই দিক দিয়ে আছে 4 রাস্তায় একসাথে, মোড়ের মধ্যে মিলে মানে একটা ছড়া, আবার একটা ঝাড় আছে। ছড়া মানে হচ্ছে মানে নদী খালের মতো। আচ্ছা, ওই জারটার মাঝখানে গেলে একটু ভয় ভয় লাগে সবারই, যে কোনো মানুষের একটা ভয় লাগে। আবার ওই অনেক দূরে ক্যাম্প আছে, বর্ডার এলাকা, তো ওই দিক দিয়ে আবার পাহাড়, ভারতের পাহাড়। আমি আসতেছি হঠাৎ করে ওই নদীর কাছে আইছি, শ্মশানের কাছে। ওই দিক থেকে একটা মহিলা, ভয়ঙ্কর, মানে চেহারা বিকটে দেখতে। মানে প্রথম আমি অনুমান করছি পাগল হয়ে ভয়ঙ্কর বলতে এখন কি বোঝেন? মানে কালো, একবারে কালো চেহারা, একটা কাপড় পরা, তো কালো কাপড়ের মতো আর কি। মানে যা যা যে অংশগুলো দেখা যাচ্ছে, হাত, জি জি জি, হাত, মানে চুল কিছু কিছু লাল, মানে চুলগুলা 40 বছরের একটা মহিলা এরকম হবে আর কি। আসতেছে ওদিক দিয়ে আসতেছে, আর আমি ওদিক দিয়ে আসছি। রাত্র তেমন অন্ধকার না, মানে চাঁদনি রাতেই, মানে জায়গাটা একটু নীরব। ওই মহিলা আসতেছে, এসে বলতেছে, এই তুমি কোথায় যাচ্ছ? আপনাকে বলছে? জি জি, আমি ভয়ানক ভাবে বলতেছে, আমি ওদিকেই কালো পাত্রির, ওইটা আমার বাড়ায় দিতেছে, মানে তার মহিলার কাছে আন্তর থেকে এরকম নিয়ে কালো পাতিল আমার দিতেছে, ওইটা ধরো। আমি হঠাৎ করে ভয় লাগিয়ে গেছে, কি রে, এই পাতিল আমাকে দেয়। আমি প্রথম ভাবছি কোনো পাগল হইব মনে হয়, আবার চিন্তা করলাম না, পাগল তো আমি এলাকায় দেখি না, যেহেতু আমি এলাকায় সবসময় চলি। মানে থাকলে চিনতে চোখে হয়তো চোখে পড়তো যদি থাকতো। আর শ্মশান যেহেতু এই না, ওই জন্য আমার খুব ভয় লাগিয়েছে। আমি আবার চূড়া কালাত করতেছি, পরে আমি আবার সাহস করে বলছি, কি এখানে তুমি কেন আসছো? তুমি বলতেছি, ইনি ক্যাম্প আছে দেখছো, ইনি ক্যাম্পের লোক, আমি কিন্তু তোমারে ধরে নিয়ে দেবো। পরে ওই বলতেছে, কি বলিস তুই আমাকে? আমি আর্মি, বিডিআর, র্যাব এগুলার এক চুরি মেরে শেষ করে দিই, এগুলার ভয় আমাকে দেখাচ্ছ? সেরকম ভাবে টেনে টেনে বলতেছে। হ্যাঁ, তখন তো আমার আর একটু ভয় লাগিয়ে গেল, কি ব্যাপার, একটু পাগলের তো এইভাবে কথা বলতে পারবো না। তখন আমি আবার ওই আয়াতুল কুরসি জানি আমি এটা করতেছি, আবার আস্তে আস্তে বিশ্ব হইতেছি। আমি ওনার কাছ থেকে একটু বিশ্ব নিয়ে দেখে যাইতেছি পেছন দিকে। পরে উনি আবার আমার কাছে আসতেছি, তখন আমি আবার আমার খালার বাড়ি আবার পশ্চিম দিকে। যে পাতিলটা আপনাকে শেখেছিল ওটাকে নিয়েছি? না না, ওটা আমি নেই নাই, ভয় পেয়ে গেছি তো ওই জন্য নিয়ে নিই। পরে আমি আবার পশ্চিম দিকে রওনা দিচ্ছি, আমার খালার বাড়ি সামনে আবার ক্যাম্প। তারপরে আমি হাঁটতেছি আর আয়াতুল কুরসি করতেছি, আর মানে দ্রুত গতিতে হাঁটতেছি, আমি ভয় পাইতেছি। তো মহিলাটা তখন এই মহিলাটা আমার পিছনে আছে, মানে কেউ কি আপনার পেছন পিছনে। হ্যাঁ, আমি আয়াতুল কুরসি গুলো পড়তেছি আর যাইতেছি। আমার তো ভয়, ভীষণ ভয়, চিৎকার দিয়ে যদি, তাও তো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, খালি। ওই আমার পিছনে আইতে আছে। পরে সামনে আমার একটা খাল, ওই খালটা পার হয়েছি। তারপরে ওই খালের উপরে গিয়ে আমি আবার পিছন দিকে ভালো করে তাকাই দেখছি, ওই খালের সামনে ওরা দাঁড়ায় দেখছে, আর খালে নামে নেই। খালটা কিভাবে? আমি গেলে কম পানি তো, আচ্ছা। ওই দিক দিয়ে আমি লাভ দেয় দুইটা পার হয়ে বসছি তাড়াতাড়ি। পরে খালের এই পারে এসে আবার দেখি ওই দাঁড়ায় বসছিল। তারা আমার আবার বলতেছি, আজকে তুই বাইচা গেলি। আমার তো ভয়, খুব ভয় আমার। তারপরে তাড়াতাড়ি আমি দৌড়ে আইছি, উনি ক্যাম্প আছে, এই ক্যাম্পের কাছে আইছি। তারপর একটু দাঁড়ায় আবার একটু হইলাম, সামান্য একটু বসে। তারপরে আবার খালার বাড়িতে সামনে, আর সামনে খালার বাড়ি। তাড়াতাড়ি দৌড় বেড়ে খালার বাড়িতে গেছি, গেলে খালা আমার সাথে ঘটনাটা শেয়ার করলাম। খালা আমার বললো, এটা তৈরি মেরু মইতারে, এদিক দিয়ে রাস্তাটা খারাপ, তো এদিক দিয়ে আসিস, ওই দিক দিয়ে আইতে আরেকটা রাস্তা আছে। আমি ওই দিক তো অনেক দেরি হইব, ওই জন্য এদিক দিয়ে আইসি। আমি তো আর শর্টকাটের জন্য অনেক আসছি, কিন্তু এরকম দেখি নাই কোনোদিন। পরে খালো কিছু একটা পড়ায় আমার পানি পড়া হয়নি। ওই জায়গাটার মধ্যে কি এমন আছে আপনাদের এলাকায় আর কেউ কোনো ধরনের কোনো? আমি শুনি না, কিন্তু খালা বলছে আরো মানে কিছু ঘটনা অনেক আগে নাকি করছে এদিক দিয়ে, মানে বই টই পায় মানুষ আর কি। তো এই জায়গায় আর আসবে না, আমি তো আর জানি না। পরে এই প্রথম আমার সাথে বললো।
তার মানে আপনি এই ঘটনায় আর তেমন কিছু যে হয়নি? অতটুকুই, মানে আমি ভয় পাইছি অতটুকুই। আর মহিলাটা অদ্ভুত কিছু ছিল আর কি, আমার ধারণা। এমন একটা জায়গায় এরকম অদ্ভুত মানুষ দেখে তারা যদি স্বাভাবিক মানুষও হয় তাও একটু ভয় ভয়ে ঘাবড়ে যাওয়ার কথা। ঠিক কথা। নীরব জায়গা। তারপর আমি আর কোনো মহিলা দেখি নাই। পরের দিন ওই এলাকায় যে থাকতো অবশ্যই দেখতাম। খালাম্মারে জিজ্ঞেস করলাম, না কই সব কেউ এরকম এরকম মহিলা নাই এই এলাকায়। আমরা ডট টিমের কাছে আরো একটা ঘটনা শুনেছি যে আপনি খুব সম্ভবত আরো ছোটবেলায় আপনাদেরই ক্লাসমেট। ওইটা হচ্ছে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, 5ম শ্রেণীতে পড়ি, তখন ওটা কি মনে- এলাকার হ্যাঁ, সহকর্মী আমাদের এলাকাতে, আমাদের এলাকাতে আমার এক সহকর্মী ওই মেয়ে, জি জি সহপাঠী? জি জি জ্যোৎস্না নাম ওর, ওই গেছিল মানে টিফিন টাইমে দুপুর একটার সময় ওই গেছিল বাথরুমটা আবার এই যে বাজার আছে না, বাজারের মূল স্কুলটা তো আমরা পাহাড়ের সাথে, কিন্তু স্কুলটা পাহাড়, যেমন তেঁতুল গাছ, আমড়া গাছ, অনেক গাছপালা আছে। বাথরুমটা কি ওখানে? আর বাথরুমটা ওইদিকেই। হ্যাঁ, আচ্ছা, মানে ওইটা মানে তার মানে হচ্ছে জঙ্গলের মতো আর কি, এবং মূল সেই গাছ বেজাবি গাছ আর একটি স্কুলের থেকে সামান্য একটু দূরে গেছে। পরে ওই নিয়ে আইসা হঠাৎ করে বাথরুমটা আসা মানে হাসতে আর কেউ কিছু বললে উত্তর জবাব দেয় না, এটা হাসি। আর যদি কেউ শরীরে টাচ করে তাই ওর উল্টা আঘাত করে। তখন মহিলাটা মানে কেউ ধরতে গেলে এরকম করে, মানে সবাই ছাত্ররা এলোমেলো হয়ে গেছে, একসাথে দল হয়ে গেছে। আর ওই নিয়ে মানে হাই হল্লা শুরু হয়েছে। তখন হেড স্যারের জানানো হয়েছে, স্যার আইসা দেখলো, আইসা স্যার বললো গরুর হাড্ডি আনতে, গরুর হাড্ডি নিয়ে আসো, শুকনা মরিচ নিয়ে আসো। এইগুলো আমরা নিয়ে আইসি, মরিচ গরম করে সরিষা তেল দিয়ে নাকে দেওয়া হয়েছে, কোনো কাজ নেই। ও এরকমই করে। হুজুর আছেন, এই মাদ্রাসা আছেন তো সাথে, ওই মাদ্রাসার এক শিক্ষক, ওনার খবর দেওয়া হয়েছে। উনি আসলো, আইসা এটা দেখলো, দেখতে তারপরে আল্লাহর কালাম পড়লো, পইরা তাই ওই মহিলার নিয়ে আনগুলো ধরছে, দৈরা হেরিয়া এই মেয়েটারকে নিয়ে আঙ্গুলে ধরেছে। ধরছে, দৈরা হেরিয়া বলছে অনেক কিছু কইরা, পরে ফুদিছে, ফুদাবার সাথে সাথে ওই চিৎকার শুরু করছে, চেঁচামেচি শুরু করছে, তো আমাকে কেন এ করছো, আমি আর আসবো না এখানে, আমাকে ছেড়ে দাও, মানে চিৎকার শুরু করছে। আমরা তো দিকে অবাক, এতক্ষণ অত কিছু করলো, আর এখন পুজোর আসা মাত্রই দোয়ারা মাত্রই চিৎকার শুরু করলো, আমি আর আসবো না এখানে, আমাকে ছেড়ে দাও। হুজুর বললো, আচ্ছা তুই ওরে কেন ধরছস, তুই তোর কি ক্ষতি করছিস? তখন ওই বললো, আমি রাস্তা দিয়ে আসবি পরে বসছিলাম, এই জারের উপরে আমি বসছিলাম, তখন ও আমাকে পাড়া দিছে, ওই জন্য আমি আগে তারে ধরছি। বললো তুই থাকস কই? তো আমি থাকি ওই তেঁতুল গাছে, এটা তেঁতুল গাছ আছে পাহাড়ে, বাথরুমটার এখানে না একটু দূরে, পাহাড় থেকে একটু বাথরুম থেকে একটু দূরে তেঁতুল গাছ, পাহাড় থেকে টিলার মধ্যে তেঁতুল গাছ, ওই গাছে আমি থাকি। বলতেছে তুই কি করবে, তুই এর ছাড়বি কি? ঠিক আছে আমি ছেড়ে দেবো, আমি আর এ করবো না। পরে তুই যে ছাড়বি আর আসবে না, তা কমান কি? তুই একটা কাজ কর, তুই একটা গাছ ভাঙ্গিয়া রেখে দেবেন, কলা গাছ আছে স্কুলের পাশে, কলা যুগ থেকে একটা কলা গাছ ভাঙ্গিয়া তারপরে যাইবি, বুঝলাম তুই আসবে না, নাহলে কিন্তু আমি আবার শাস্তি দেব, আমার তো কিন্তু তুই ধরা। সেটা হুজুর বলতে হুজুর বলতেছে। পরে ঠিক আছে আমি এ করবো। পরে 20 মিনিট পরে মনে হয় হঠাৎ করে একটা কলা গাছ ভাঙছে। ভাঙার পরে আমরা বুঝতে পারলাম যে একটা হয়তো একটা কিছু ইঞ্জিনিয়ার টাইপের কিছু একটা করে মানে বুঝতে পারলাম। আমরা বুঝতে পারলাম, এই আমরা নিজের চোখে দেখলাম আর আমাদের শুনতাম। এই ঘটনাটা আপনার প্রথম আপনি দেখতে পেয়েছেন? জি জি জি। তারপরে ওই যে পাতিলে পাটি দেখো। আপনার কাছে আর ঘটনা জানার আগে একটু আমি বলতে চাই যে যে মেয়েটাকে অ্যাবনর্মালিটি দেখে অনেকেই বিভিন্ন ভাবে অন্য কিছু ভেবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে। মেয়েটার এমন কোন রোগও হতে পারে, সেটা সব ক্ষেত্রেই জিন ভূত এগুলা ভাবা, এটা কিন্তু টর্চারের পর্যায়ে চলে যায়। মানে ভণ্ড প্রতারক রয়েছে কবিরাজির নামে, কিন্তু অনেক ঘটনা ঘটছে। So, যারা ডর শুনে থাকে, প্লিজ এই ধরনের ঘটনায় প্রথমে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী কোনো একটা স্টেপ নিন। আচ্ছা, তারপরে আপনার আরো কোনো ধরনের কোনো কিছু ঘটনা? আরেকটা ঘটনা আছে, মানে আপন খালু মসজিদে ইমামতি করে। এইটা কত বছর আগের ঘটনা? এটা ওই মেট্রিক পরীক্ষা দিছি তখন। আচ্ছা আচ্ছা। ঘটনাটা আর কি আমি খালুর কাছে শুনছি আর কি। খালু ইমামতি করে মসজিদে, হঠাৎ করে একদিন মসজিদে গেছে তাহাজ্জুদে নামাজ পড়তে, 3টার দিকে তাহাজ্জুদে নামাজ পড়ে আজান টাজান দিয়া সকালে আবার মক্তব পড়ায় আর কি, মাদ্রাসায় পড়া। তখন গেছে গিয়া দেখে কণ্ঠসুর, মানে আয়াতের কোরআনের আয়াত পড়তেছে। কে বলতেছে? মানে কে পড়তেছে কোনো লোক নাই, মোমবাতি জ্বলতেছে আর কোরআন আয়াত পড়তেছে। এরকম জি। কি সিনারিটা? উনি মসজিদে গিয়ে দেখছে কোনো মানুষজন নাই, একটা মোমবাতি জ্বলতেছে জি জি জি। এবং কোরআনের আয়াত পড়তেছে, শব্দ পাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। জি জি। তারপরে উনি ভয় পেয়ে গেছে, ঠিক আছে, যেহেতু রাত্র, তখন ভয় পেয়ে গেছে, কি হয় কোনো লোক দেখি নাই, আশেপাশে দেখলো কেউ নাই, ওই ভয় পেয়ে গেছে। মসজিদের ভিতরে আর গেছে না, বারান্দায় নামাজ পড়ে বসে হয়েছে। আর মসজিদের আসলে কিছুক্ষণ পরে আবার রাত বাতি হয়ে গেছে। পরে সাহসী আর কি, আমার খালু খুব সাহসী হাফেজ তো। তারপরে ঘটনাটা শেয়ার করছে তার বন্ধুর কাছে, আর তারপরের দিন তারা পরামর্শ করছে, এক কাজ করি, আজকে রাত্রে
এরপর এই মসজিদে থাকবো আমি, যে কি ঘটে যে কি ঘটে, কে এগুলা জ্বলায়, ঠিক আছে, এটা আমি দেখবো আজকে, ঠিক আছে। হয়তো জিন টিন ওই তার আকার আকৃতি কেমন, এটা কোনোদিন দেখি না, এটা দেখার চেষ্টা করবো আজকে। পরে ওই খালু কি করছে, মসজিদে ওই দিন এশার নামাজ পড়িয়া মসজিদের এক সাইডে শুয়ে পড়ছে একা একা। শুয়ে পরে ঘুমাইছে না, কিন্তু মানে ঘুমের ব্যায়াম ধরে শুয়ে দিছে। হঠাৎ করে 2টা 2:30টার দিকে ওই শব্দ পাইলো, যে একটা খিস করে শব্দ হইলো, আর একটা মোমবাতি জ্বললো। মোমবাতি হ্যাঁ, আপনার হ্যাঁ, জ্বলার পরে এমনি আয়াত শুরু হইলো করা, কোরআনে আয়াত। যখন আয়াত পড়া শুরু হয়েছে তখন সামনে কি কোরআন শরীফটাও কি মানে ছিল সামনে? না না না, এমনি এমনি আয়াত। আচ্ছা। খালু কি করছে, আস্তে আস্তে তাই দেখে কেউ নাই পড়তাছে, কণ্ঠস্বর গুলো খুব ভালো করার। আস্তে আস্তে গিয়ে কি করছে, মোমবাতিটা নেওয়াই দিছে খালু। মোমবাতি নেওয়ানোর পরে খালু আর কিছু বলতে পারে নাই। মানে পরের দিন সকালে মুসল্লিরা আসতে নামাজ পড়তে, প্রথম যে আসতে ওই পাইছে আর কি, ওই পাইছে মসজিদে আদান টাদান নাই, উনি একটু তাড়াতাড়ি আইছে, আয়া দেখে খালু মাঠে বইরে রইছে। মানে এটা কি মসজিদের বাইরে? মসজিদের বাইরে, হ্যাঁ, বাইরে বইরে রইছে। ওনার সাথে শুধু ঘটনা শেয়ার করছে যে এই ঘটনা আমি দেখার জন্য শুয়েছিলাম, কিন্তু এরকম ঘটনা ঘটলো। তারপরে আমি আর কিছু বলতে পারি না, পরে উনি বুঝতে পারছে, ঠিক আছে। তারপরে ঘটনাটা অন্য কেউ না বলতে বলছে, ঠিক আছে, যেহেতু এটা একটা নামাজ মসজিদে মানুষ আসে, মানে এটুকুই আর কি জানলো। তারপরে আর মোটামুটি পরে কি আপনার খালু আর চেষ্টা করেছিল ওই মসজিদে থেকে আসলে কে এটা পড়ে বা কি পড়ে? ওই খালু বুঝতে পারছে যে মনে হয় এরকম নামাজ পড়ে আবাদবন্দি করে, উনি এটা নিয়ে আর গাড়ছে না, যেহেতু ঠিক আছে মেয়ে বাইরে রাখতে বুঝতে পারছে। তো কামাল ভাই, এই হচ্ছে আপনার অভিজ্ঞতা। জি জি, অনেক ধন্যবাদ কামাল ভাই। আশা করি ওকে দোস্ত, গল্প তো একটার পর একটা চলতেছে, এবং এইভাবে গল্প চললে না শুনতে ইচ্ছা করে একটার পর একটা। তার মানে মাঝে মাঝে কিন্তু হয় যে আমি একটাও কথা বলতেছি না, চুপ হয়ে গেছি, মাঝে মাঝে এমন হয় আমিও কোনো কথা বলতেছি না, চুপ হয়ে গেছি। ডিপেন্ডস অন দ্য ইন্টেন্সিটি অফ দ্য স্টোরি। যাই হোক দোস্ত, তাহলে চল আমরা এখন, ভাইজান আপনার নামটা কি বলেন তো? জি ভাই, আমার নাম হচ্ছে শিবলি আহমেদ ভুইয়া, নরসিংদী জেলা শিবপুর উপজেলা উপরগাঁও গ্রাম থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিবলি ভাইয়ের কথার আগে একটু বলি, শিবপুর থেকে আরো আগে কিন্তু আমরা একজন পেয়েছিলাম, মনে আছে না? তোকে একটা মজার ব্যাপার বলি, আমাদের আজকের এই গেস্ট শিবলি ভাই কিন্তু সেই স্বপনের রুট ধরেই এসেছে, সেই স্বপন ভাই তাকে আবার পাঠিয়েছে। আসলে এটা হচ্ছে আমাদের যে ডরের একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে তাদের সাথে, বন্ধুদের সাথে। এক্স্যাক্টলি, এটা তার একটা প্রমাণ। এবং স্বপন ভাই কিন্তু আমাদের সাথে গিয়েছিল সেই কুয়াকাটা। যাই হোক, আমরা তাহলে শিবলি ভাইয়ের ঘটনাটা শুরু করি। আমরা চল গল্পটা শুনি। তো শিবলি ভাই, আপনি তো ডর সবসময় শুনেন বোধ হয়? জি, আমি একটা এপিসোড এই মুহূর্তে মিস করি না আর কি। মিস করেননি না? আচ্ছা ঠিক আছে, শুরুটা করবো আপনার প্রথম এক্সপেরিয়েন্স দিয়ে। জি, এই ঘটনার কি বলবো, এটা আমি বলতে পারি না এখনো। এটি হচ্ছে আমি ক্লাস 7 যে সময় ফাইনাল পরীক্ষা দিতাম, তো আমি বাড়িতে লেখাপড়া ভালো হইতে পারি না, সারাদিন খেলাধুলা ঘুরাঘুরি। তো আব্বা বলতেছে, কয় তুই যেভাবে ঘুরাঘুরি করস তো এই জায়গা দিব না, তোর নানির বাড়ি থেকে লেখাপড়া করবি। আচ্ছা, আমি রাজি না, তো আব্বা জোর করে আর কি নানুর বাড়িতে দিয়েছে। তো নানুর বাড়ি থেকে লেখাপড়া করি 1 বছর আমি নানুর বাড়িতে থাকি। যাচ্ছি পরীক্ষা আমার শেষ, তো আমি বাড়িতে আসবো। যা আমাদের এলাকা, মানে সবাই এক নামে চিনে কি, পুকুরগাঁও এলাকার মধ্যে সবচেয়ে বেশি বিষ খেয়ে এবং ফাঁসি নিয়ে মানুষ মারা গেছে। আত্মহত্যা আপনাদের এখানে অনেক বেশি। জি, পুকুরগাঁও এটা সবাই জান। তো আমাদের এলাকার রাস্তার সাইডে সব কবরস্থান আর কি। তো আমি রাত্রে 8:30 কিংবা 8:30, 9:30 বাজে আর কি। তো আমি আসতেছি একাই আপনার নানি বাড়ি থেকে রওনা দিয়ে আপনার বাসায় আসতেছে? জি জি জি। আচ্ছা, তো আমি হাইটে আসতেছি, মানে আমাদের এলাকায় গফুর নামে একটা দোকান আছে, গফুর খলিফা নামে একটা দোকান আছে। ওনার দোকানের পেছন থেকে মনে করেন আমাদের বাড়ি আর 0.5 কিলোমিটার দূরে। তো এই জায়গা থেকে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় একটা কবরস্থান আছে, সেটা হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যান আরিফ চেয়ারম্যানের বাবার কবর। এই জায়গায় বাবার কবরের যে কবরটা, এই কবরের মাঝখান দিকে একটা বিশাল বড় কদম গাছ আছে। এই জায়গা একটু ভয়ঙ্কর জায়গা আর কি, এলাকাতে একটু সমস্যা আছে। কিরকম সমস্যা? কিরকম বলতে আর কি, যে চেয়ারম্যানের বাবাটা মারা গেছে, উনি অত্যন্ত সাহসী লোক ছিলেন। আচ্ছা, উনাকে কিভাবে মারেন আমি একটু বলি। আমাদের এলাকার একটা বোন আছে, যেটাকে বলে নল্লার বোন, বিল আর কি। তো উনি রাত্রে আলু মারে না, আলু মারে মাছ মারতে গেছে আর কি 12:30 1টার দিকে। উনি মাছ মারতে যাওয়ার পথে আর কি উনি 2-1টা মাছ ধরছে। ধরার পরে প্রায় কয়েকটা ধরার পরে, মানে একটা মাছ আর কি বড় বড় দেখা যাচ্ছে, একটা মাছ খুব বড়, মানে বোয়াল মাছ আর কি। তো উনি এই যে চেষ্টা করতেছে, এটা খালি গভীর পানির দিকে দেখতেছে, বুঝতে পারছে যে এটা মাছ না, এটা অন্য কিছু। বলতেছে না, আজকে বাড়ি চলে যাবো। তো পিছনে ফিরে দেখায়, দেখে 4-5টা পেতনি বলতেছে, কিরে
মাছ কয়টা মারলি? কয় মাছটি দিয়ে যা। পরে কয় আমি মারছি কি তো করে ধরনের লিগা? পরে বলতেছে কয় আর নাইলে তোরে মাইরালাম। তো উনি অত্যন্ত সাহসী লোক ছিল। তো উনি বলতেছে পারলে তুই আমার কাছ থেকে মাছ নিয়ে যা। উনারে মানে প্রথমে থুতে দিত তো মানে শরীরে পুরোটা বললা। তো উনি অবশ্যই দেখতেছে পারতেছে না পেতনিরা, উনি এত শক্তিশালী ছিল। একটা কই মাছ ধরছিল আর কি। তো একটা কই মাছ মানে মোটামুটি মনে হয় জীবিত। এই কই মাছ নাকি পেতনিরা ধইরা মানে গলার ভিতরে ঢুকাই দেয়। তো গলার ভিতরে গিয়ে লাড়াচাড়া করে। তো পরের দিন সকালে উনি এই জায়গায় আর কি মৃত অবস্থায় পাওয়া যায়। জি মৃত অবস্থায় ওনাকে পাওয়া যায়। তো ওনাকে আর কি এই যে আমি বললাম বাগদা, এই জায়গায় ওনাকে কবর দেওয়া হয়। এই জায়গাটা এই জন্য আর কি একটু ভয়ঙ্কর। তো এই জায়গাটা আমাদের বাড়ি যেতে হয় আর কি। তো এই জায়গাটা না এখানে আমি আসছি, আসার পরে দেখা যাইতেছে এখানে মানে আরো অনেকটি কবর আছে। এখানে আরেকটা কথা বলতে হয়, তা হচ্ছে আমাদের বাড়ি যে জায়গায়, এই বাড়িটা হচ্ছে অত্যন্ত খারাপ। এই আমাদের বাড়িতে আমার ছোট ভাই একটা আছে, ও যে সময় হয় সেই সময় আর কি আপনার আপন ছোট ভাই? জি আমার আপন ছোট ভাই। ও যে সময় হয় তো ওর মানে সারাদিন মানে আস্তার উপর থেকে ও খালি কামতেছে একাধারে কামতেছে, ও কিছু খাইতেছে না। পরে আমাদের এলাকার মানে তার শেষ মাথায় আর কি একটা মহিলা আছে, লিলির মা বলে ডাকে আর কি। উনি আবার জিন টিন পালে, আবার জিন সারায়। তো উনারে নিয়ে আসছে যে দেখেন তো আমার ছোট ভাইটা কেন কাঁদতেছে। পরে উনারে নিয়ে আসার পরে উনি বলতেছে যে কয় তোর ঘরের মধ্যে এমন একটা, তোদের অনেক আগে একটা কবর ছিল, এই কবরের উপরে তারা ঘর করছো, এই জন্য তোর পোলা কাঁদতেছে। তো বলতেছে যে এটার জন্য কি করুনি, আমরা কি করতে পারি, এখন তো ঘর করে লেছি। তো আমাদের ঘর টিনের ঘর হইলো, মাটি ওটা আর পাকা না আর কি। তো বলতেছে এখানে একটাই করার উপায় আছে, সেটা হচ্ছে উনি আবার জিন উঠাইছে কোন জায়গাটা কবরটা ছিল। তো জিনের দাগ উনি দাগ দিয়ে দিয়েছে যে এই জায়গাটা আপনার বুক পর্যন্ত গাঁথা কইরা এই মাটিগুলো ফালায়া অন্য মাটিতে এই জায়গা ভরাট করতে হবে, তাইলে এই জিনিসটা সলভ হবে। মানে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। এই জায়গায় একটা মানুষের একটা হাড্ডির হাত আছে, হাতের হাড্ডি গুলো আছে না, এই হাড্ডি গুলাই পাই। তো এই যে আমি বলতেছিলাম রাত করে আসতেছি, যে জায়গায় মানে বাবা কবর দিচ্ছে এই জায়গায় ওনাকে মানে শুনছি যে কবর দিছে আর কি এই লিলির মাকে? জি লিলির মা নাকি মারা গেছে 1 সপ্তাহ আগে। আচ্ছা। সেটা আমি পরে বলতেছি কিসের জন্য, আমি জানি না উনি যে মারা গেছে। তো এই জায়গায় যখন আসতেছি তো আমার একটু ভয় কাজ করতেছে। একটু যাওয়ার পরে উনি দাঁড়ায় রয়েছে, আমি আবার কাকিমা বলে ডাকি আর কি। আমি বলতেছি যে কাকিমা আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন? তো উনি না মোটামুটি অনেক বুড়া ছিল আর কি। তো উনি বলতেছে কয় আমি এখানে দাঁড়ায় রয়েছি এমনি একটু কাজ আছে। শোন তোর একটা কথা বলি, তোর দাদিরে বলবি যে তোদের সামনে বিপদ আপদ আসতে পারে, সেজন্য তোর দাদির বলবি যে মাদ্রাসা থেকে 10টা এতিমের না খাওয়াই দিত। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বলবো। এটা বললে আমি চলে আসি। তো চলে আসার পরে বাড়িতে এসে আমি আম্মার বলতেছি আম্মা লিলির মা কাকির সাথে দেখা হয়েছে। তো উনি বলতেছে যে 10টা এতিমের না পরে খাওয়াই দিত, বাড়িতে নিয়ে সমস্যা হইবে। তো আম্মা এটা আমি বলার পরে আম্মা আমার দিকে আর কি অবাক হয়ে তাকায় রয়েছে, কয় কি বলতেছ তুই? আমি কই কি হয়েছে? উনি আমার বলছে এখন বলছে। আমি কই হ। তো আম্মা আমার জড়াই ধরে বলতেছে কই কি কই বাবা তোরে তো মনে আবার জিন্দে করবো, উনি তো 1 সপ্তাহ আগে মারা গেছে। তো আমিও পরে মানে অত্যন্ত ভয় পেয়ে যাই, উনি মারা গেছে, উনি এখন এখানে কি করবো আসলো কোথায় দিকে। পরে অনেক ভয় পাই। তো আম্মা আমার এই দিন মাছটা দিয়ে খাইতে দেয় না। তো পরের দিন আর কি আমাদের সুনমুন্সি কবিরাজ আনে। তো সুনমুন্সি বলে যে আপনার মানে উনি তো জিন টিন পালতো, সেই জন্য এরকম সমস্যা না, তোমার আমারে না করছে যে সন্ধ্যার পর তুমি বাড়ি থেকে বের হলো না, আর বলছে যে 10টা এতিমের না খাওয়াই দিতে। পরে পরবর্তীতে আব্বা 10টা এতিমের না খাওয়াই দেয় আর কি। তো এই হলো আমার ঘটনা। তো আপনি একটা মৃত মানুষের সাথে আপনার দেখা হয়েছে? জি পরে পরবর্তীতে আমি এই রাস্তায় সন্ধ্যার পরে আর চলাচল করি না, সন্ধ্যার আগে আমি আইসা করি। মানে এই রাস্তা মানে অনেক ভয় করে আর কি। অদ্ভুত। আমি জানি না কতটা মানুষের ভাগ্য বা দুর্ভাগ্য হয় এই জিনিসটা দেখা। এটাকে তো আর ভাগ্য বলা যায় না, নিশ্চয়ই দুর্ভাগ্য, এবং এই দুর্ভাগ্য আসলে কেউ চাইবে না। যাই হোক শিবলি ভাই, এরপরে কি আর কোনো ধরনের কোনো কিছু ঘটনা আপনার সাথে ঘটেছে কিংবা আপনি জানেন? জি আমার আরেকটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে 2-3 বছর আগে শীতের সময় তো খুব ওয়াশ মাহফিল হয় ওদের এলাকার। পরে হচ্ছে আস্তাপুরের পরে হচ্ছে চান্দাটেক। তো চান্দাটেক জায়গাটা হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল আর কি, বুঝতে পারছেন যে পাহাড়ি অঞ্চলে অনেক ডিফারেন্স
ডিস্টেন্সে বাড়ি ঘর আর কি। এই জায়গায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় আমাদের এলাকায় দুজন ছাত্র পড়ে। ছাত্র আসছে বলতেছে যে ফরাজ হিসাব মানে খুব বড় মাওলানা আর কি, উনি আসবো, যাবি নাকি? তো আমি বলতেছি হ্যাঁ যাম। আরে আমাদের এলাকায় একজন ভাই আছে নজরুল ভাই, তো আমি ওনাদের লইয়া ওয়াজে গেছি। শোনার পরে আর কি 12:30 বাজে ওয়াজ শেষ হয়েছে। তো আসার সময় আমি নজরুল ভাই আসতেছি, তো সামনে মানুষ পিছনে মানুষ দেখতেছি। কিছুক্ষণ আসার পরে পিছনে কেউ নয়, সামনেও কেউ নয়। আমরা মনে করছি তো হয়তো এখানে মানুষের বাড়ি ঘর, তো মনে হয় সবাই চলে গেছে। তো আমরা কিছুটা ভয় পেতেছি। তো কিছুখানি যাওয়ার পরে দেখতেছি আর কি আমাদের সাইডে যে জঙ্গল, মানে অনেক তুফান, ব্যাগে তুফান ছুটতেছে, আর মনে করেন কে জানি চাকাইতেছে, ঢিল দিতেছে আর কি। তো একটা ঢিলও আমাদের মাথায় লাগে নাই, এবং এগুলো আপনাদের দিকে দিচ্ছে জঙ্গল থেকে? জি 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 আমাদের দিকে দিচ্ছে, কিন্তু একটা ঢিল আমাদের শরীরে আল্লাহর মধ্যে লাগে না, আশেপাশ দিয়ে চলে যাচ্ছে। জি জি। আমার হাতে একটা ম্যাচ লাইট ছিল আর কি, ম্যাচ লাইটটা আমি তখন জ্বালানোর চেষ্টা করতেছি, ম্যাচ লাইটটা জ্বলতেছে না। অথচ 3 দিন আগে আমি ম্যাচ লাইটটা ক্রয় করছি, পুরো ভালো, আসার সময় ভালো, এটা জ্বলতেছে না। তো আমি আর নজরুল ভাই ভয় পাইয়া মারি দৌড় দিতে দিতে পরে এই যে মাদ্রাসার কথা বলছিলাম না, এই মাদ্রাসার এখানে দেখি একটা হুজুর লোক দাঁড়ায় আছে। তো আমরা ওনার সালাম দেই, বলতেছি যে হুজুর আমাদেরকে একটু সমস্যা হয়েছে, আমাদের কে জানি চাকাইতেছে। হুজুর বলতেছে তোমরা কি ওয়াজতে আসছো না? আমি সবাই জানি। তো আমি বলতেছি একটু আমাদেরকে একটু আগায় দিতে পারবেন মেইন রুট পর্যন্ত? তো বলতেছে চলো তোমাদের আগায়, আমার এদিকে একটু কাজ আছে। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো হুজুরে আমাদেরকে আগায় দিতেছে, এর ভিতরে মানে রাস্তায় যাওয়ার পর উনি আমাদের সাথে কোনো কথাবার্তা বলেন, দিলও পাইনি আর কি। সেই জন্য আমি নিয়ে গেছি। তো উনি বলতেছে মেইন রুট পর্যন্ত পার করে দিলে যাইতে পারবা? যে আমরা বলছি জি যাইতে পারবো। তো মেইন রুটটা যখন খালি আমি পার হয়েছি, আমরা দুইজনে পিছনে তাকাই দিই, হুজুর লোকটা আনে। আমরা তো মানে পরে এমন ভয় পাইছি যে তো তাকে তার পরিচিত জায়গা থেকেই নিয়ে আসছেন? জি জি। তো বাড়িতে আসার পরে পরের দিন আমরা এই দিন আবার কোনো খাওয়া দাওয়া করি নাই, ঠিকভাবে যার বাড়িতে চলে গেছি। তো পরের দিন সকালে ওনার সাথে দেখা, নজরুল ভাই বলতেছে চলো সুনু মুন্সির বাড়ি যাবো। সুনু মুন্সির বাড়িতে আমি আর ওনার যাই, পুরো ঘটনা আর কি বুঝলে বললাম যে এরকম হয়েছে। তো উনি বলতেছে দেখো তোমাদেরকে যেই লোকটা তোমাদেরকে মানে রাস্তা আগায় দিছে, এই জিনটা ছিল অনেক ভালো জিন। তোমাদেরকে দেখে ওই যে তোমরা যে ওয়াজ থেকে আসছো, সেই জন্য তোমাদেরকে বিপদ থেকে মানে খারাপ জিন থেকে তোমাদের রক্ষা করার জন্য উনি আসছে। তোমার অনেক ভালো জিন ছিল, তোমাদের কপাল ভালো যে তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। আবার বলছে যে তুমি কিন্তু রাত্রে চলাচল করো না। তো আবার আর কি এই হচ্ছে আমার দুইটা ঘটনার মধ্যে আপনার একটা জিনিস আমি পাইছি যে মানুষ রূপে অন্য কিছু আসে এবং হয় আপনার সাহায্য করতেছে আর নাহলে আপনাকে বিপদে ফেলাইতেছে। জি জি জি। দুইটার একটা। আচ্ছা শিবলি ভাই, যেই হুজুরের কথা বললেন যে আপনাদেরকে এগিয়ে দিয়ে এসছে, তো এই হুজুরের সঙ্গে কি আর দেখা হয়েছে, কিংবা এই হুজুরকে এলাকায় আর পেয়েছেন? এই হুজুরকে দিন হুজুর দিকে যাইতেছে, আমি বললাম যে 2-3 মাস আগে যে একটা মাহফিল হয়েছিল, ফরাজ হিসাব আসছিল, গিয়েছিলাম। পুরো ঘটনা খুললে বলছি যে আপনি কি আসলে ছিলেন? কয় না বাবা, আমি এদিন বাড়িতে ছিলাম না, ওনার বাড়ি আবার চিটাগাং আর কি, আমি এদিন মাদ্রাসায় ছিলাম না। আচ্ছা আচ্ছা শিবলি ভাই, আমরা ড টিমের কাছে একটা ঘটনা শুনেছিলাম যে আপনাদের বাড়িকে ঘিরে হয়তো বা কোনো একটা ঘটনা আছে, এই ঘটনাটা কি ছিল? আগে বলে রাখি আমাদের বাড়ি বর্ণনাটা দেই। আমাদের বাড়ি ওটা হচ্ছে একটা মসুরার কাছাকাছি। তো আমাদের বাড়ির পেছনে আমাদের নিজের একটা গাছ আছে, সেটা হচ্ছে গাব গাছ। গাব গাছটা অনেক ভৌতিক, এখনো আছে। আমি শুনছি যে আমার দাদারা এই জায়গায় অনেকেই ভয় পায়। দাদারা অনেক প্রোগ্রাম করছে যে এটা কাইতে ফেলার জন্য। তো দাদারে স্বপ্নে দেখাইছে যদি কাটস তো তাদের ক্ষতি হবে। আচ্ছা। আমার দাদা মানে একদিন রাতে আর কি, আমাদের রাস্তার সাইডে আমাদের একটা দরজা আছে। তো এই দরজার মধ্যে 11:30 বাজে, তো মজলিসপুরে একটা লোক যাইতেছে। তো যাওয়ার পথে আর কি, তো দরজার মধ্যে দেখে আমার দাদা বসে রয়েছে। আমার দাদার দিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। তো বলতেছে আমার দাদা নাকি বলতেছে যে সালাম দিছ দিকে আজকে তুই বেঁচে গেছো, আর নাইলে তোর আজকে শেষ করে দিতাম। তো উনি মানে খুব ভয় পেয়ে আর কি বাড়িতে যায়, মানে ওনার খেয়াল নেই, আর উনি মার্কা ভাত খায়। তো খাওয়ার পরে মানে ওনার নাম হচ্ছে রশিদ। এই দিন থেকে ওনার অত্যন্ত জ্বর চলতেছে আর কি। তো আমি অনেক ছোট আর কি, আমার দাদা আমার নিয়ে দেখতে গেছে। তো উনি যাই দেখি যে উনি অত্যন্ত জ্বরে 4-5 দিনের ভিতরে উনি এমন শুকাইছে কি বলবো, মানে পেটে পিঠে যেমন বিছনার সাথে লেগে গেছে। উনি আমাদেরকে ঘটনা বলে আমার দাদারে, উনি আমার দাদা আপনি এমন ছিলেন? পরে না তো আমি ছিলাম না। তো ভাই এরকম আমার বলছে যে, তো ওনার অনেক কবিরাজ দেখায় এই সুনু মুন্সি, এবং অনেক দূরে থেকে কবিরাজ দেখায়। তো ওনার মানে কিছু আর কাজ হয় না, জি জ্বর কমে না। পরে অবশেষে তিনি 33 দিনের মাথায় উনি মারা যায়।
মানে এটা কি জন্য হয়েছিল, কেন হয়েছিল, তাহলে ওই জিনটা কেন বললো যে সালাম দিয়ে বেঁচে গেলি? যে বেঁচে গেলি শোনা তো শেষ পর্যন্ত। এটা এখন পরে আর আমরা কোনো ব্যাখ্যা পাইনি। মানে এই যে ভয় পেয়ে গেছে, সম্ভবত ভয়ে ওনার আর কি এরকম হয়েছে। যে এই ছিল ঘটনা। তো আমার আরেকটা ঘটনা ছিল আমাদের স্কুলে কেন্দ্র করে। কিরকম? সেই ঘটনাটা হইলো যে আমি যখন ক্লাস পরে পড়ি, ছোট ভাই আর কি ওপরে ক্লাস 3-তে, নাম হচ্ছে আশিক। আচ্ছা। ও ছিল এক বলা, ওর মা দেখতাম ওকে অনেক আদর করতো। তো ওর সাথে বিকাল বেলা খেলাধুলা করতাম। একদিন মানে আমাদের স্কুলের পিছনে আর কি যে থাওড়া গাছটা আমি প্রস্তাব করতে বসছি, তো প্রস্তাব করার পরে ওরে নাকি পিছনে কে নাকি ধাক্কা মারছে। ধাক্কা পিছনে তাকায় দেয় কেউ নাই। ও আর কি মনে হলো একটু ভয় পায়, বাড়িতে যায়। দিন বাড়িতে যাওয়ার পরে ও রাত্রে মাছ ধরতে তো গুলো খাওয়া দাওয়া করছে আর কি। তো মাছ ধরতে খাওয়ার পরে বলতেছে, আম্মা শরীরটা না আমার অত্যন্ত খুব খারাপ লাগতেছিল আজকে না স্কুলে, মানে এরকম আমার জানি কে ধাক্কা দিয়ে ফালা দিয়ে পিছন টাকা দিয়ে কেউ নেই। বলতে তো আচ্ছা ঠিক আছে, এটা আমি কালকে সকালে কবিরাজের সামনে তুই শুয়ে থাক। তো শুয়ে রয়েছে। তো পরের দিন সকাল তুই নাকি আর মানে পুরো শরীর আপনার খুলে গেছে। তো অনেক অসুস্থ। তো তাই এরা তাড়াতাড়ি ডাক আনছে। ভয়ের বিষয় হচ্ছে ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না, কেন যে শরীর খুলে গেছে। তো ওর মার 2-2.5 লাখ টাকা মোটামুটি প্রায় শেষ। তো অবশেষে একদিন রাত্রে আর কি 1:30টার দিকে সে মারা যায়। আশিক কতদিন যাবত ছিল? প্রায় 17 কিংবা 18 দিনের মতন শরীর সে মারা যায়। মারা যাওয়ার পরে কি তার শরীর ঠিক হয়েছিল? তার মারা যাওয়ার পরে মোটামুটি শরীর ঠিক হয়েছিল, কিন্তু ওর চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তার চেহারা পুরা মেয়ে মানুষের মতন হয়ে গেছিল। আমি ওর চিনতে পারি না এরকম অবস্থায়। তো ওরে তারা 4টার দিকে খবর দিয়ে দেয় আর কি। আসলে রেহান, এই যে এই ঘটনা যেটা পেট সারা শরীর ফুলে যাওয়ার যে ঘটনাটা বললো, এটা আমি আসলে ভৌতিক কোনো কিছু বলবো না, কোনো একটা ডিজিজ। এমন অনেক ডিজিজ আছে যে অনেক হঠাৎ করে ঘটে যায়, ডাক্তাররা ভালো করে ডিজিজটা সম্পর্কে জানার আগেই আসলে রোগী এক্সপায়ার হয়ে যায়। তো জানি না এটা মেডিকেল টার্মের ব্যাপার কিনা। যাই হোক শিবলি ভাই, আপনার ওই জায়গাটা শিবপুরে আমরা আগে একবার গেছিলাম, আরেকবার যাওয়ার ইচ্ছা আছে হয়তো। জি ভাই, আপনারা যদি যান তো ওটা দেখে এই যে আমি বলছিলাম যে এই যে আমাদের এর ভালো একটা ওয়ান্টেড প্লেস যদি যান তো মানে আপনারা অনেক মানে ভালো হবে আর কি। এটাই। অনেক ধন্যবাদ শিবলি ভাই, আসলে আপনি এই হন্টেড জায়গার খবরটা দিয়েছেন এবং সেই সঙ্গে আপনার বেশ কিছু ভালো ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। এবং ডেফিনেটলি আমি আর রেহান কোনো না কোনো একদিন আপনাদের সেই হন্টেড প্লেসটাতে হাজির হয়ে যাব। রেহান, চল আমরা শুরু করি। তো এই মুহূর্তে আরো একজন আমাদের সঙ্গে আছে, তার কাছ থেকে একটু পরিচয়টা জানি। জি, আমি ব্যবসা করি। আচ্ছা, কোথায় ব্যবসা করেন? এটা হচ্ছে আপনার খিলগাঁও। খিলগাঁও। আপনার নাম? আমার নাম জামশেদ। জামশেদ। জি। ওকে জামশেদ ভাই, মানে আমরা ডট টিমের কাছে আপনার সম্পর্কে কিছু শুনেছি যে আপনার ঘটনাগুলো কি ধরনের কিছু একটা আছে আমরা পেয়েছি। তবে এর মধ্য থেকে যেই ঘটনাটা শোনার জন্য আমি এবং রেহান দুজনেই খুব বেশি আগ্রহী, সেটা হচ্ছে আপনার খালার সাথে একটা কিছু ঘটনা ছিল। জি জি, আপনার খালার সাথে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা একটু শুনতে চাচ্ছি। আমার নাম জামশেদ, আমার বাড়ি নোয়াখালী সেনবাগ থানা মাহমুদপুর গ্রামে, যেটা আমি রামপুরে থাকি। তো এটা আরো 40 থেকে 45 বছর আগের ঘটনা। আমার খালাম্মা এবং আমার মা, আমার খালাম্মার বয়স ছিল তখন 10 থেকে 11, আর আমার মায়ের বয়স ছিল তখন 14-15। আচ্ছা, আপনি এই ঘটনাটা কার কাছে শুনেছেন? এটি আমার মায়ের মুখ থেকে শোনা। আচ্ছা, আপনার মায়ের কাছ থেকে শোনা হচ্ছে ঘটনা। ওকে, তারপর? আমার নানা কৃষি কাজ করতেন এবং উনি কৃষি কাজ করে ওনার সংসার চালাতেন। আচ্ছা, একটা মানে ভিটা বাড়ি, যেটা উঁচা জমি থেকে, ধানের জমি থেকে একটু একটু উঁচু। উঁচুতে থাকে, মাটির উঁচু থাকে। জি, তো ওটা একটা হিন্দু পরিবার থেকে কিনে নেয়। আচ্ছা, তো ওই ভিটা বাড়িটা ছিল একটু জঙ্গল বা অন্যান্য গাছগাছালি ভরা ছিল। এটা কোথায়? নোয়াখালীতে? এটা নোয়াখালীতে। আচ্ছা, গ্রামের নাম হচ্ছে কল্যাণী। Okay. তো উনি ওটা মানে আপনার সবজি ক্ষেত করার জন্য এটাকে একটু পরিষ্কার করে নেয়, সুন্দর করে গাছগাছালি গুলি পরিষ্কার করে নেয়। তো রাত্রে উনি যখন ঘুমায় 2টা থেকে 2:30টার সময় ওনাকে মানে স্বপ্নে দেখায় যে এটা হিন্দুদের সীতা ছিল আর কি। আচ্ছা, মানে উনি পরে জানতে পান। তো ওনাকে স্বপ্নে দেখায় যে তুমি যদি এখানে যদি সবজি বা তুমি বসত বাড়ি করতে চাও, যেহেতু আমরা এখানে বসবাস করি, হ্যাঁ, তো তুমি এটা যেহেতু মানে নিজে করে খেতে চাচ্ছ, তো আমরা তো এখান থেকে চলে যাবো, আমাদেরকে কিছু বুক দিয়ে দাও। কে বলছে? স্বপ্নে কোনো মানুষ? স্বপ্নে উনি মানে কোনো মানুষ দেখে নাই, মানে একটা মানে আওয়াজ আওয়াজ কথা শুনতে আত্মার পেয়েছে। মতো, কালো কাপড় পরা ছিল নাকি পুরা শরীর ঢাকা ছিল, আচ্ছা, এসে বলতেছে। okay. উনি মানে সব স্বপ্ন থেকে মানে
খুব ভয় পেয়ে যায় এবং উঠে বসে যায় এবং মানে উনি আমার নানুর সাথে বলে, তো আমার নানু এটা উড়িয়ে দিল আর কি, যে এগুলি স্বপ্নটা আসলে কে দেখেছিল? আপনার আমার নানা? নানা দেখেছিল। আচ্ছা। আমার এই নানুর সাথে এটা আলাদা। পরবর্তীতে আপনার নানির সাথে এটা আলাপ করেছে এবং তারা দুজনে বিষয়টা খুব একটা গুরুত্ব দেয়। জি জি, এরা অনেকে অনেক কিছু দেখে, এগুলা কি সত্য হয় নাকি, স্বপ্ন তো স্বপ্নের মতোই থাকে, যাই হোক, ব্যাপারটা ওনারা খুব একটা গুরুত্ব দেয়। গুরুত্ব দেয়নি। তো আচ্ছা। ওনারা মানে আমার নানা এর পরের দিন মানে আপনার যে গরু দিয়ে হাল চাষ করে আর কি, তখন তো নাঙ্গল দিয়ে হাল চাষ করতো। আচ্ছা। কয়েকদিন পরে ওটার মধ্যে আলু লাগায়। আলু যখন উঠানোর সময় আমার নানা আমার খালাম্মাকে এবং আমার মাকে নিয়ে ওই আলু তুলতে যায় বস্তা নিয়ে। আচ্ছা। তো আলু মানে আলু উঠাতে আপনার সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান পড়বে তখন। তো আমার খালাম্মা এবং আমার মায়ের দুজনে আমার ওই নানাকে আলু বস্তাগুলি মাথায় তুলে দেয় এবং আমার নানা এইভাবে কয়েকটা বস্তা বাড়িতে নেয় এবং আসে বাড়িভাবে নেয়। তো আজান পড়ে গেছে, আজান শেষ হয়ে গেছে মাগরিবের পর। তো আমার খালাম্মা এবং আমার মা ওখানে আলুগুলি বস্তা আরো ভরতেছে। আচ্ছা। তো বাড়িটার ভিতরে প্রচন্ড বাতাস, খুব ঝড় তুফান, মানে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। তখন আমার খালাম্মা মানে আপনার এই যে হেঁটে চলে যাচ্ছে হাসতে হাসতে, হাসতে হাসতে এবং হেঁটে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? মানে এটা তো বিটা বাড়ি মানে মাথায় চলে যাচ্ছে। তো ওই পাশে একটি মানে হঠাৎ করে আপনার খালাম্মা? জি জি, ওখানে একটা কবরস্থান ছিল, পাশে একটি ছিল তেঁতুল গাছ ছিল। তো হেঁটে চলে যাচ্ছে। তা আমার খালাম্মা পিছন থেকে মানে আমার খালাম্মাকে আমার মা পিছন থেকে মানে ডেকে বলতেছে, আমার খালাম্মার নাম ছিল রাজিয়া। ওর নাম ধরে ডাকতেছে যে রাজিয়া রাজিয়া তুমি ওদিকে কি হাসতেছো কেন আর যাচ্ছ কেন? তখন আমার খালাম্মা দেখতে পায় ও আবার, ওনারা মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি। তো ওনারা আবার ওখানে মানে ওই পাশে বা ছাগল বাঁধা ছিল আর কি, মানে নিজস্ব আচ্ছা। ছেড়ে দিয়ে কাজ করতো। তখন উনি মানে ওই ওদিকে চলে যাচ্ছে। তখন আমার মা মনে করতেছে হয়তো ছাগল আনতে যাবে। পরে দেখলো যে না, ও তো ছাগল আনতে যাচ্ছে না, ওই মানে ওই কবরস্থানের দিকে চলে যাচ্ছে। তখন আমার মা একটু মানে ওর পিছে দৌড়াতে ও তখন গাগরি পড়া ছিল। তখন আমার মানে খালাম্মাকে টেনে ধরে, তখন অনেক জোর, মানে আমার খালাম্মা সেটা পারতেছে না। আমার খালাম্মা কিন্তু আমার মায়ের ছোট, আচ্ছা, কিন্তু পারতেছে না, অনেক শক্তি, আমার মাকে অনেকবার ফেলে দেয়। তখন উনি খেয়াল করে যে মানে ও মানে দূরে চলে যাচ্ছে, ওই কবরস্থান মানে পাশে যে তেঁতুল গাছ ওখানে চলে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে। যাচ্ছে। তখন মানে চারপাশে মানে অন্ধকার। তো আপনার ওই গাছটাও পাশে যে তেঁতুল গাছটা প্রচন্ড মানে অন্য কোথাও বাতাস নেই, কিন্তু তেঁতুল গাছটার ভিতরে প্রচন্ড বাতাস, ওটা মনে ভেঙে পড়বে। তখন আমার খেয়াল করে যে বিশাল বড় একটি আপনার সাদা কাপড় পরা বিশাল বড় একটি মানুষ মানে ওটার উপরে বেশে হি করে হাসতেছে এবং মানে খালাম্মাকে মানে ডাকতেছে, মানে মোটা গলা বলতেছে যে তুমি তাড়াতাড়ি আসো। এটা আবার আমার আম্মু শুনতেছে। আচ্ছা, ওই সাদা যে মানুষটা দেখতে পাচ্ছ, ওই মানুষটা ডাকতেছে আপনার খালাকে? জি জি। তখন আমার মা ওকে মানে খুব মানে ধরে রাখতে পারতেছে না। তখন আমার আম্মা মানে ওই পড়ে যায়, এক পর্যায়ে ওর মানে টানা হেসা শুরু করে আর কি। হ্যাঁ, টানা হেসা শুরু করে। তখন আমার নানা চলে আসে। হ্যাঁ, আমার নানা ওদিকে না দেখে মানে নানা বিটা বাড়িতে এসে মানে ওদিকে যখন পায় না, তখন নানা চলে আসে। নানা চলে এসে তখন নানা এদিক ওদিক খুঁজতে থাকে। পরে দেখে যে ওরা ওদিকে চলে গেছে। পরে ওদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। আমার খালাম্মা মানে বেহুশের মতো ছিল। কি অবস্থায় উদ্ধার করে? ওখানে যে ডাক ছিল আপনার খালাকে, জি। তারপর কি হলো? তারপর আমার খালাম্মাকে আমার মা মানে ওখানে খুব শক্ত করে ধরে রাখছে এবং দোয়া পড়তেছে। তো এই অবস্থা আমার নানা গিয়ে মানে ওদেরকে উদ্ধার করে। আচ্ছা, উনি ওই মুহূর্তে যায় ওখানে? জি জি, উদ্ধার করে। তো আলু ক্ষেতের অর্ধেক তোলা হয়েছে আর কি, এক সাইড তোলা হয়েছে। তো এর পরের দিন আবার আমার খালাম্মা অসুস্থ ছিল, ওকে আর নেয় নাই। তো 2-3 দিন পরে ওখানে আবার যায় আমার খালাম্মা এবং আমার মা এবং আমার নানা। তখন ওরা ছাগল বেঁধে রেখে যে অর্ধেক থেকে মানে আলু তুলে, ওই অর্ধেক আবার মানে আপনার ওই কোদাল দিয়ে ওইটা আবার নতুন করে তৈরি করতেছে যে অন্য কিছু লাগাবে। আচ্ছা। তখন আমার নানা মানে বাড়িতে চলে যায়। তখন এক পর্যায়ে কতক্ষণ পরে নানা আসছে, এসে আমার মা বলতেছে যে কি ব্যাপার বাবা, তোমার চোখ লাল কেন? কই যে কাজ করতেছি, খারাপ লাগতেছে আর কি, যে তুই থাক, আমি ওকে ওর কাছে ছাগলগুলি দিয়ে দে, আমি ওকে নিয়ে চলে যাই। তখন নানার সাথে আমার মানে খালাম্মা চলে যায়। তখন একটু পরে মানে আধা ঘন্টা পরে আমার নানা আসে, এসে বলতেছে যে কি ব্যাপার, ও কোথায়, রাজিয়া কোথায়? আমার খালাম্মার নাম ধরে আমার মাকে বলতেছে যে রাজিয়া কোথায়? তখন আমার মা বলতেছে আপনার সাথে নিয়ে গেছেন না ছাগল সহ? আর নানা বলতেছে যে কই, আমি কই নিলাম, কোথায় নিলাম? আপনি তো নিলেন।
হ্যাঁ। মানে ও আগে যে আসছিল আপনার নানার বেশ ধরে কেউ আসছিল আপনার খালাকে নিয়ে এটা গেছে। তো পরে জানতে পারে। আচ্ছা। নানার বেশ ধরে আসছে, উনি তো আমার মা তো আর বুঝে নাই যে আমার নানার আচ্ছা, বেশ আচ্ছা। ধরে আমার নানা অন্য কোনো খারাপ জিনিস আসছে বা অন্য Okay, কিছু তারপরে আসছে। তারপরে কি হলো? তো তারপরে আমার নানা আমার মানে মাকে খুব ঝাড়ি দেয়, যে বলতেছি যে তুমি দুষ্টামি করতেছো কেন। পরে আমার বিশ্বাস করছে না। হ্যাঁ বিশ্বাস করতেছে না, তো আমার মা মানে কেঁদে দেয় যে তুমি বিশ্বাস করতেছো না কেন, তুমি তো নিয়ে গেছো, এখন আমি কি করব, তুমি নিয়ে গেছো, তুমি কি ভুলে গেছো নাকি, তোমার চোখগুলো তো লাল ছিল। মানে পরে আমার মাকে আমার নানা মানে আরেকটা থাপ্পড় দেয়। তারপরে আমার তো মা নানার মনের মধ্যে একটা ঘটকা লেগে গেল, মনে মনে ওই যে স্বপ্নের কথাটা মনে চলে আসলো যে কি ব্যাপার, আমি তো নিনাই, ও কোথায়। পরে আমার মাকে নিয়ে বাড়িতে যায় এবং খুঁজে, খোঁজার পরে দেখে না যে ও তো আসে নাই, ও নাই। তখন বাড়ির লোকজনকে বলে যে ওকে আসছে কিনা, কেউ তো সন্ধান দেয় না। মানে সব বলে জায়গায় খোঁজ যে করছে খোঁজ যে করে, ওকে। খোঁজ করার পরে না পাওয়ার কারণে পরে সবাই লাঠি এবং লাইট নিয়ে আর মানে চারপাশ বাড়ির ততক্ষণে চারপাশ অন্ধকার খুঁজে- হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে। তখন এশা নামাজের আজান দিতে আচ্ছা, আচ্ছা। এরকম। যখন ওই বিটা বাড়ির চারপাশে খুঁজে পায় না, পরে বিশাল অনেক দূরে একটা জঙ্গলে মানে ওই ওটার পাশে পায় আমার খালাম্মাকে। মানে গাছটা পুরো ভাঙা ছিল, জিভটা বের হয়ে আছে, আর মানে শরীরটার ভিতর থেকে মানে খামচি দিয়ে মাংস নিয়ে গেছে পুরো শরীর থেকে, এবং জিভটা বের হয়ে আছে, চোখগুলি ছিল না, চোখ দিয়ে রক্ত পড়তেছে। হ্যাঁ, মানে গাছটা পুরাই ভাঙা ছিল। ওখানে তাকে মৃত অবস্থায় মৃত এইভাবে অবস্থায়। পড়ে থাকতে দেখতে, যে শরীরে মাংস তোলার মতো দাগ এবং ঘাড়। মানে কেউ যেন মানে নখ দিয়ে মানে মাংস খামচি দিয়ে নিয়ে গেছে, বড় কোনো জীব জানোয়ার এরকম, গলাটা ভাঙা, একদম গাতটা পুরো ভেঙে মানে পিছনে চলে গেছে, আচ্ছা। আর চোখগুলি নেই, মানে রক্ত ঝরতেছে চোখ থেকে, এই অবস্থায় পাওয়া যায়। আর ছাগলগুলি নেই। ছাগলগুলো নেই। তো কিছুদিন পরে জঙ্গলের মধ্যে ছাগলের হাড্ডি পায়। তার মানে শেষ পর্যন্ত যে জিনিসগুলো স্বপ্ন দেখিয়েছিল আপনার নানাকে, সেটা উনি তখন খুব একটা গুরুত্ব দেয়নি, তার একটা মাসুল এইভাবে তারা প্রতিশোধ নিয়েছে। যে এবং আমার মা যখন আমাকে বলছে, আমার মাও মানে অন্যরকম ছিল, একটু কান্না কান্না। যে কারো আপন মানুষের সঙ্গে এরকম ঘটনা বলতে গেলে মানে খুব সহজভাবে এটা বলা সম্ভব না। জি আচ্ছা, এরপরে জামশেদ ভাই ডট টিমের কাছে আমরা যেটা শুনেছিলাম, জি আরো বেশ কয়েকটা ঘটনা মনে আছে আপনার জি, কাছে। একটু আমরা এই পরবর্তী ঘটনা একটু শুনি, কি ঘটেছিল। তো সুমন ভাই, সেটি আমার শাশুড়ি ভাইয়ের মুখ থেকে শোনা। আচ্ছা, তো ঘটনাটি এটা ওর কত সাথে বছর ঘটে যায়। আগের ঘটনা এখন যেটা আমরা শুনছি? সেটা 2000 সালের আগে, মানে 1995 সাল বা 96 আচ্ছা, সাল প্রায় 20 বছরের কাছাকাছি। এরকম। ওকে। তো আমাদের গ্রামে যে ঘটনাটি ঘটে আর কি। আচ্ছা, নোয়াখালী সেনবাগ। যে আমার চাচার বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে প্রায় আধা কিলো দূরে, নতুন বাড়ি। আমাদের গ্রামটি ছিল সম্পূর্ণ ফুল্লি এলাকা, মানে ওখানে আপনার ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা, তখন ইলেকট্রিসিটি না থাকার কারণে গ্রামের কারো বাড়িতে টিভিও ছিল না। তো সাপ্তাহিক একটা হাট বসতো, তো ওই হাটে মানে সপ্তাহে সবাই বাজার করতো। তো আমার চাচাতো ভাই, আমার চাচাতো একটা ছোট ভাই, ওকে নিয়ে ওরা দুজন বাজারে যায়। দেখা গেছে একটু রাত হলে বাজারের একটু মানে সস্তা হয়, বাজার দাম কমে যায়, যেহেতু সাপ্তাহিক একটা হাট বসে, হাটে তো তরকারির দাম কমে যায়, মাছের দাম কমে যায়, লাস্ট পর্যায়ে ওরা সস্তা পাওয়ার জন্য একটু অপেক্ষা করে। এরপর ওরা টিভি দেখা শেষ, ওরা বাজার করে বাড়িতে ফিরবে। তো এখন ও আমাকে যেভাবে বলছে ঠিক আমি সেভাবে বলি। যে পথ দিয়ে ওরা ফিরবে ওই পথের উদাহরণ আমি দেব। দুই পাশে ছিল আপনার বড় বড় মানে বট গাছ, তাল গাছ, সুপারি গাছ আর বাঁশঝাড়, অনেক ঘন ঘন সারি সারি গাছ ছিল। সেজন্য আপনার দিনের বেলা আপনার রোদ কম পড়তো। আচ্ছা, সন্ধ্যা হলে এটা মনে করেন আরো বেশি আরো বেশি অন্ধকার হয়ে যেত। তো ওদিন চাঁদি রাত ছিল, তো চাঁদি রাত থাকার কারণে গাছের পাখে পাখে গাছের যে ঢাল, ঢালের আলো থাকে। হালকা কিছু আলো ছিল ওখানে। তো আমার চাচাতো ভাই এবং আমার চাচাতো ছোট ভাই ওরা বাজার করে মানে ফিরতেছে, ওই পথ দিয়ে যখন আসবে তখন ওরা দেখতে পেলো যে বিশাল বড় আকৃতির মানে একটি কুকুরের মতো, মানে কুকুরের মতো বলছে যে মানে ওটা নাকি মাথা ছিল। আচ্ছা, মানে ও দেখতেছে যে ওটা মানে পথ আটকিয়ে মানে গুঙ্গাচ্ছে। আচ্ছা, অনেক বড় বড় পশম ছিল। তো ও তো গ্রামের ছেলে, এমনিতেই মানে ওরা বুঝে, আর ও রাস্তাটাতে অনেকে অনেক কিছু দেখছে, অনেকের মুখে ওরাও শুনছে। তখন সে একটু দাঁড়িয়ে যায় এবং তার ভাইকে বলে যে তুই আমার হাত ছাড়বি না, আমার হাতটা শক্ত করে ধরে রাখ। ওই ছোট ভাই ওর হাত ধরে রাখছে শক্ত করে এবং ও ধোয়া পড়তেছে আশপাশে।
ভালো ছিল, তখন দোয়া করতেছে, এর ভিতরে দেখ কতক্ষণ 2-3 মিনিট পরে ওটা মানে আপনার মিলে যায়। হ্যাঁ, তো ওরা হাঁটতে থাকে, এরপরে দেখে যে ওটারও গলা নেই, মানে মাথা নেই। মানে আপনার মানে ওটা হনুমানের মতো ছিল, মানে বডিটা হনুমানের মতো ছিল, মানে মাথা নেই, কোনো রক্ত ঝুঁকতেছে। তো ওরা দুজন ছিল, তখন ওরা মানে খুব ভয় পায়, তখন ওরা দুটা চিৎকার দেয়, কিন্তু আশপাশে বাড়ি না থাকার কারণে কেউ আসে নাই। তখন তো ওরা মনে করতেছে যে আমরা আসলে এখানে তো আমাদের সাথে হয়তো অনেক খারাপ কিছু করতে যাচ্ছে, যে আমরা তো এখান থেকে বাঁচতে হবে। তো ওরা বলতেছে, ও ছোট ভাই কে বলতেছে, তুমি চোখ বন্ধ করো, তুমি কিছু দেখা দরকার নেই, তুমি চোখ বন্ধ করো আর আমার হাত শক্ত করে ধরো, আমরা হাঁটতে থাকি। তখন ওরা হাঁটতেছে আর এর ভিতরে আর দোয়া করতেছে, তো ওটা সরতেছে না, ওটা ওখানে দাঁড়িয়ে আছে এবং ওটা রক্ত পড়তেছে গলা দিয়ে। দোয়া পরে, জোরে জোরে দোয়া পরে, ওটা আবার গায়েব হয়ে মিলে। তখন মানে এমন বাতাস আর এমন মানে ওটা গাছগাছালি গুলি মানে ওদের গায়ের উপরে যেন ভেঙে পড়বে, মানে খুব ভুতুর একটি অবস্থা হয়ে গেছে। মানে ও বলছে আর 2 মিনিট আমি ওখানে দাঁড়িয়ে থাকতাম, হতো আমি স্টপ করতাম, মানে এত ভয় পাইছি। দোয়া পড়তেছে, ওটা নাই হয়ে গেছে। তখন ওরা দৌড় মারবে, এই মুহূর্তে একটা বাজার ছিল, বাজারটি ওদের সামনে পড়ে যায়, মানে দাঁড়ানো অবস্থায় বাজার শুয়ে পড়ে। আচ্ছা, পুরো বাজারটি শুয়ে পড়ে। আচ্ছা, বাজারটি শুয়ে পড়ে এবং ওটা একবার মানে দাঁড়িয়ে যায়, হ্যাঁ একবার শুয়ে পড়ে। তখন ওরা দাঁড়িয়ে যায় এবং ওরা তো মনে করছে যে আমরা তো হয়তো এখানে আমাদের মৃত্যু হবে, যে আমরা তো এখান থেকে কি বাসজারটাই এরকম অবস্থা ছিল? আশেপাশে সমস্ত গাছগুলো, আশপাশের সমস্ত গাছগুলি তো আগে থেকে মানে ভেঙে পড়তেছে, এবং যখন ওরা চলে যাবে, ওই রাস্তাটা মানে ব্যাক করবে, চলে যাবে, তখন ওই বাজারটি ওদের পথ বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, তখন ওরা মানে খুব দোয়া পড়তেছে, এর মধ্যে ওরা বলতেছে কি যে যখন বাজারটি উঠবে আবার সেকেন্ডের মধ্যে তো, তখন ওরা দোয়া পড়তেছে এবং হাঁটতেছে, হাঁটতে ওরা মানে যখন বাজারের কাছে ছিল, তখন বাজারটি মানে পড়ে আছে, তখন ওই মানে আয়তাল কুচি পড়া শুরু করলো, তখন বাজারটি উঠে যায়, তখন ও দৌড় মারে। তো যখন ওরা দৌড়াতে থাকে, দৌড়াতে ওরা পিছন একটু খেয়াল করে, মানে ওদেরকে পিছন দিয়ে ডাকতেছে আচ্ছা, যে এই তোরা দাঁড়া, খুব মোটা গলায় বলতেছে যে এই তোরা দাঁড়া, যে আমাকে তোদের হাতে ব্যাগটা দিয়ে যা। একটা দিয়ে যেতে হবে? হ্যাঁ, ব্যাগের মধ্যে মাছ ছিল, সবজি ছিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো ওরা তো আর থামে নাই, ওরা দৌড়াতেই থাকে, মানে খুব ভয়ানক ভাবে বলে, ভয়ানক ভাবে বলে, মানে ওই আওয়াজটা ওরা শুনতে পায় দূরে যাওয়ার সময়? জি, জি। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর কি হ্যাঁ। সেফলি পৌঁছে যায়? জি জি, সেফলি ওরা পরবর্তীতে পৌঁছে যায়। ওরা ভয় পায়, খুব ভয় পায়। স্বাভাবিক, ডেফিনেটলি ওই জায়গার মধ্যে আমি আর রেহানও যদি থাকতাম, আই থিঙ্ক শুধু যে থাকতো সেই ভয় পেত। এইসব সিচুয়েশনে খুব মাথা ঠান্ডা রেখে কোনো কিছু কাজ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আসলে হয় কি, এইসব ঘটনা যখন ঘটে এরকম পরিবেশে এমনিতেও ভয় করে। আপনার সামনে যদি কোনো কিছু নাও থাকে, আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে এই ধরনের পরিবেশে, এবং মন যদি দুর্বল থাকে সেই ভয়টা আরো বেশি পেয়ে বসে আপনাকে। যাই হোক জামশেদ ভাই, আর কোন ধরনের কোনো ঘটনা কি আছে নাকি আপনার জানা? আমি তো ব্যবসা করি, তো আমার কাছে তো ডেইলি অনেক সেলসম্যান আছে এবং অনেক সেলসম্যান এসে আমার কাছ থেকে অর্ডার কেটে নেয়। আচ্ছা, আমার সমবয়সী 2জন সেলসম্যান আছে, ওরা আমার কাছে মাঝে মধ্যে এসে বসে, অর্ডার কাটে এবং সময় থাকলে আমার কাছে বসে কথাবার্তা বলে। আচ্ছা, আচ্ছা, তো এরকম মানে আমার সাথে কথা বলতে বলতে মানে এক পর্যায়ে মানে ওরা আমাকে একটি ঘটনা শোনায়। আচ্ছা, সেটি হচ্ছে ওর বাড়ি হচ্ছে আপনার যশোরে, ওকে, তো ওর ভাই বিয়ে করে আপনার ফরিদপুর। তো ও আমাকে বলে যে ওর ভাবির একটি বোন ছিল, সেটা নাকি অনেক মানে বদমেজাজ ছিল। তো ওর ভাবির যে মানে বাপের বাড়ি এটা তো ছিল ফরিদপুর, আর ঘটনাটি আরো 20 থেকে 25 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। তো ও আমাকে বললো যে 20-25 বছর আগে ফরিদপুর এমনিতেই মাটির ঘর, অনেক দূরে দূরে মাটির বিভিন্ন বাড়ি, অনেক গ্যাপে অনেক বাড়ি, মানে খুব জনবসতি না। তো তখন 20 বছর আগে নাকি আরো খারাপ অবস্থা ছিল, মাটির ঘর ছিল, অনেক দূরে দূরে একটা বসত বাড়ি ছিল। তখন ওখানে এই ঘটনাটি ঘটে। আচ্ছা, তো ওই ভাবির একটি যে বোনের কথা বললাম,
তো ওর বোনকে বিয়ে দেওয়ার পর প্রায় এক থেকে 1.5 বছর পর পারিবারিক বা যে কোনো কারণে ওর স্বামীর সাথে ও ঝগড়া করে কি ঝগড়া করে দরজা বন্ধ করে মানে ফাঁসি দিয়ে দেয়, গলায় রশি দেয়। তো গলার রশি দেয়, তো এখন পুলিশি ঝামেলার কারণে আর গলার রশি দিলে তো ও মানে গ্রামে তো ওই সমস্ত মানে লোককে আপনার জানাজাও দেয়। তো ও সমাজের নীতি অনুযায়ী অল্প কিছু লোককে জানাজা দেয়, মানে 5-7 জন। আচ্ছা আর যেহেতু পুলিশি ভয় খুব দ্রুত তাড়াতাড়ি ওকে গোসল দেয়, জানাজা পড়ায়। তো ওকে মানে আপনার ওই গলায় বসিয়ে দিচ্ছে আপনার দুপুর বেলা। তো ওকে গোসল দেয় এবং জানাজা পড়ায়, আপনার সন্ধ্যা হয়ে যায়। তখন আপনার ওকে যখন মানে মাটি দিবে, কবরে নিয়ে যাবে, তখন আপনার আর তখন ছিল আপনার, ও আমাকে যেভাবে বলছে যে তখন ছিল আপনার গরমের দিন। আচ্ছা যে ওরা একদিন হয়তো 2-3 ঘন্টা ওয়েট করতে, তখন বললো যেহেতু পাশে এটা পাশি দেওয়া লোক, তারপরে যে পুলিশের ভয়, তারপর আবার গরমের দিন, তো মাটি দেওয়াই ভালো। তো গ্রামের 15-20 জন লোক মানে ওকে নিয়ে চলে যায়। আর নাকি ওদের কবরস্থান নাকি অনেক দূরে ছিল। হ্যাঁ, তো কবরস্থানটি যখন মানে কবরস্থানে কবর দিতে গেলে একটি খাল পার হতে হয়, ওটা নৌকা নিয়ে যেতে হবে। আচ্ছা খাটিয়ার ভিতরে ওর লাশটি রাখে এবং খাটিয়াটি একটি নৌকার মধ্যে উঠায়, আর কয়েকটা নৌকার মধ্যে আরো বাকি মানুষগুলি মানে বসে। এখন নৌকার মধ্যে যখন উঠে তখন সন্ধ্যা মানে পার হয়ে গেছে। আচ্ছা তখন চারদিকে অন্ধকার, সবার হাতে লাইট ছিল। ওই নৌকা ওখানে কিন্তু আপনার যে খালটা, ওই খালে কিন্তু আপনার কোনো স্রোত নেই, কিন্তু তখন ওই খালটা মানে মনে হয় যে নৌকাটা উল্টাই ফেল, আচ্ছা মানে মানে লড়াছড়া মানে অন্যরকম অস্বাভাবিক। সবগুলো নৌকাই নাকি? জি জি, সবগুলি নৌকা। আচ্ছা হ্যাঁ, আর মানে মানে খুব জড়ো হওয়ার মতো ওই খালের যে পাশে যে মানে গাছগাছালি গুলি প্রচন্ড মানে বাতাস দিচ্ছে, হ্যাঁ, এবং মানে নৌকাটা যেন উল্টিয়ে ফেলবে। তখন ওরা দোয়া কলমা করতেছে সবাই। এই 15-20 জনের মধ্যে তো সবাই তো সাহসী না, কিছু লোক হয়তো কম সাহসীও আছে। তো ওরা নৌকা পার হয় এবং খাটিয়াটি সবাই ধরে, খাটিয়া বলতে পুরা খাটিয়া না, খাটের ভিতরে যে একটা কাঠ থাকে তার মধ্যে রেখে লাশটা শুয়ে আপনি আর ওই যে নৌকার মধ্যে তোলে আর কি। তো সবাই এটা ধরে উঠিয়ে নিয়ে যায়। উঠিয়ে নিয়ে কবরে যখন শোয়াবে, তো 3 জন লোক কবরে নামে আর বলে উপরে দোয়া কলমা করতে থাকে। তো যখন ওকে কবরে রাখবে, তখন ও যেভাবে বললো যে এটা মানে লাশটি উঠে আসে। যখন রেখে দেয় কবরে, তখন মানে লাশটি অটোমেটিক উঠে আসে, বাসমান অবস্থায় আচ্ছা আচ্ছা উঠে এসে ওই কাঠের উপরে মানে কাঠের উপরে শুয়ে। আচ্ছা, যেই কাঠে করে নিয়ে গিয়েছিল জি জি জি, ওই এবং কাঠটাতে কবর থেকে উঠে ওখানে চলে আসবে। ওখানে কিছু একজন হাফেজ ছিল, সবাই দোয়া কর্ম করতেছে এবং এটা 2-1 বার হওয়ার পরে 2-1 জন লোক অটোমেটিক আপনার অজ্ঞান হয়ে যায়। হয় আচ্ছা তখন এভাবে আপনার 5-6 বার হয় এইভাবে, মানে কবরের মধ্যে রাখে রাখছে এবং মাটিতে, এটা উঠে এটা উঠে আসতেছে। আচ্ছা এবং যেখানে রাখতেছে আপনার যে কবরের চারপাশে আপনার গাছ গাছগুলি ভেঙে পড়বে, খুব মানে আপনার পশু পাখির শব্দ, ক্যাসিমেসি, অনেক অনেক ধরনের শব্দ। এবং কিন্তু তখন কি সন্ধ্যার টাইম নাকি? না, সন্ধ্যার পর। সন্ধ্যার পর। হ্যাঁ, আচ্ছা, সন্ধ্যার টাইম হলো না, বুঝতাম যে ওই সন্ধ্যার দিকে তো পাখি এমনিতেই ডাকে। তারপর তো তখন কবরে রাখি এইভাবে আপনার ওই লাশটি বারবার উঠে আসে, মানে বাসমান ভাবে উঠে চলে আসে। তখন কয়েকবার এটা করার পরে ওরা আবার মানে উপরে চলে আসে এবং বলতেছে যে এদেরকে একে আবার আমরা জানাজা হয়তো ঠিক মতো হয় নাই, তখন ওরা ওখানে সামনে রেখে জানাজা দেয়। ওই গোরস্থানেই আবার জানাজা পড়ে। জানাজা দেয়, দিয়ে ওকে কবরে রেখে দেয়, তখন আর সমস্যা হয় না। তো কবর সুন্দর করে কবর কমপ্লিট করার পর যখন ওরা বাড়িতে মানে ফিরবে, তখন ওরা দেখতে পায় যে ওদের যে নৌকাগুলি নিয়ে গেছে, সেই নৌকাগুলি সবগুলো নৌকা ভাঙা। আচ্ছা, একটা নৌকার মধ্যে ওটা বসে আছে, কোনটা? ওই লাশটি মানে বসে আছে। কি বলে? জি, লাশটা ওখানে বসে আছে কি ওই কাফনের কাপড় জড়ানো অবস্থায়? হ্যাঁ, জড়ানো অবস্থায়। ওর শুধু মুখটা মানে খোলা ছিল। আচ্ছা, মুখটা খোলা ছিল, হাতটা খোলা ছিল, আর বডিটা পুরো জড়ানো। তারপর? হ্যাঁ, ওই মানে হাত বের করে হি 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 করে হাসতেছে এবং মানে ওদেরকে বলতেছে যে ওরা তো আমাকে এখানে রেখে যাচ্ছ, হ্যাঁ, আমি তো এখানে থাকবো না, আমি তোমাদের সাথে যাব, আমাকে নিয়ে যাও। তখন মানে লুকা না পাওয়ার কারণে ওরা ওখানে মানে দাঁড়িয়ে যায় এবং যে হাফেজ ছিল ও বলতেছে দেখো, ও তো আসলে
পাশি গলায় রশি দিলে তো অনেক সময় অনেক মানে এটা তো অপমৃত্যু গুলাতে মৃত্যু বা এটা খারাপ কথা হয়। আচ্ছা তো তোমরা একটা কাজ করো, আমার সাথে তোমরা কোথাও যেও না, তুমি ওখানে দাঁড়াও। তখন ওই সাপে আপনার একটা মানে ধোঁয়া পড়ে এবং একটা দাগ দেয়, চারপাশে একটা এই দাগ দেয়, আচ্ছা সার্কেল করে একটা। সার্কেল করে। তখন ওই সাপে আপনার একটা মানে ধোঁয়া পড়ে এবং একটা দাগ দেয়, চারপাশে একটা এই দাগ দেয়, আচ্ছা সার্কেল করে একটা। সার্কেল করে। সার্কেল করে ওখানে সবাইকে বলতেছে তোমরা এই দাগের বাইরে যাবে না, এখানে থাকো। তখন আপনার 10:30 11টা বেজে গেছে। তো ওরকম করতে করতে ওর সাথে তো ওরা ওখানে বসে থাকে এবং সবাই জিকির করতে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, যাই যা পারতেছে এবং আল্লাহ আল্লাহ ডাকতেছে সবাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। যখন এদিকে তো বাড়ির লোকজন বলতেছে কি ব্যাপার, লাস্ট তো এতক্ষণ লাগে না, যে কবর দিয়ে আসতে বাড়ির লোকজনও ফিরে নাই, কারো বাড়ির কোনো লোক ফিরে নাই, তো এতক্ষণ কি করতেছে। তখন সবাই বাড়ির লোকজন এবং এলাকার লোকজন প্রায় 20-30 জন লোক আবার ওখানে যায়। যাওয়ার পর ওদেরকে ওই অবস্থায় পায়, পরে সবাই মিলে ওদেরকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এটি ছিল ওই লাশটা তখন মানে এরপরে লাশটা কি করেছিল, লাশটা কি হয়েছিল? ওরা যখন যায় নৌকায় বসে আছে জি জি, ওরা যখন যায় তখন ওরা কিছু দেখতে পায় না, আর নৌকাগুলা কি ওই ভাঙাই? নৌকাগুলো ভাঙা ছিল। আচ্ছা ওরা হ্যাঁ হ্যাঁ, যখন ওরা নৌকাগুলো কি- রেখে ওরা- যায় ওরা- নৌকাতে কেউ ছিল না? কিন্তু নৌকার মাঝি বা ওরা কেউ ছিল না? মাঝি সহ তো গেছে। আচ্ছা সবাই ওখানে চলে গেছে, সবাই তো গ্রামের নৌকাগুলো লোক, সবাই তো নৌকাগুলো গ্রামের। খালি ছিল। জি জি, আচ্ছা মাঝি সহ সবাই তো গ্রামের লোক। আচ্ছা আচ্ছা যখন নৌকাগুলো রেখে গেছে নৌকাগুলোর সাথে কেউ ছিল না? জি না, ওকে, এরপরে ওরা এসে নৌকাগুলো ভাঙা অবস্থা ভাঙা অবস্থায় পায়। কিন্তু ওরা যখন ওখানে ছিল, পরে যখন আরো মানুষ অনেক সময় যখন পার হয়ে গেছে, যখন আসছে না দেখে আসছে খবর নেওয়ার জন্য, তখন আর লাশটাকে ওখানে দেখা যায় না। দেখা যায় কবরটা কি কি কেউ গিয়ে দেখেছে যে কবরটা কি স্বাভাবিক অবস্থায় আছে? স্বাভাবিক ছিল। মানে যেরকম রেখে এসেছে কবরটা ওরকমই আছে? এরপর ওরা কিছু দেখতে পায় নাই, সবাইকে নিয়ে চলে আসে। তো মরার পর 40 দিন পর্যন্ত গ্রামের অনেক মানুষকে ডিস্টার্ব করছে বিভিন্ন ভাবে। অনেকের দরজা এসে নক করতো এবং বাইরে কখন থেকে- knock করতো? সন্ধ্যার পর আচ্ছা সন্ধ্যার পরে বিভিন্ন দরজায় না হ্যাঁ, বিভিন্ন দরজা কিছু বলতো কি? হ্যাঁ বলতো, এসে বলতো যে আমাকে অমুক জিনিসটা দাও আচ্ছা বা অমুক জিনিসটা দাও, বা আমার পানির পিপাসা লাগছে আমাকে পানি দাও। দরজা খুলে কেউ দেখেছে কিছু? অনেকে দেখছে, আচ্ছা অনেকে দেখছে। একদিন একটা ঘটনা ঘটলো যে তখন রাত 10টা থেকে তার 10:30, তখন এক ভাবি দরজা নক করলো এবং ভাবি ভিতর থেকে বললো যে কে। তখন ও বাড়ি থেকে বললো যে ভাবি আমাকে তোমার রুটি বেলার বেলুনটা দাও। আচ্ছা তখন ভাবি দরজাটা খুললো এবং ওর হাতে মানে বেলুনটা দিল। আচ্ছা তখন ভাবির চেন ছিল না যে ওই মারা গেছে। okay, তখন ওকে বেলুনটা দেওয়ার পরে ওই সোজা মানে হেঁটে মানে হাসতেছে, বেলুনটা নিয়ে যাচ্ছে এবং হাসতেছে, আস্তে কিন্তু আস্তে যাচ্ছে। হাসতে হাসতে যাচ্ছে। তখন ভাবির মনে হলো যে ও তো মারা গেছে, ওকে আমি বেলুন দিলাম। তখন ভাবির সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় আচ্ছা এবং খুব ভয় পায়। তো এরকম অনেকগুলি ঘটনা ঘটছে এবং 40 দিন পর্যন্ত অনেকেরই এরকম বিরক্ত করছে। আচ্ছা এরপরে আর কোনো কথা 40 দিনের পরে আর কিছু ঘটেনি। দুর্দান্ত জামশেদ ভাইয়ের কাছে আমি যেই কতগুলা ঘটনা শুনলাম আপনার কাছে, জি। দুইটা ঘটনা আমার কাছে বেশ খুব ভালো লেগেছে। আই থিঙ্ক রেহানও এগ্রি করবে যে খুব ভালো লেগেছে। এটা এরকম ঘটনা সচরাচর আপনি শেষে যেটা বললেন আমরা খুব বেশি একটা শুনি নাই এরকম ঘটনা, এবং আসলেই ভয়ঙ্কর ব্যাপার যে যেই মানুষটা আমি জানি যে মরে গেছে, সে যদি এসে আমার দরজায় নক করে রাতের বেলা এবং আমাকে ডাকে, যেই হোক না কেন, ডেফিনেটলি সে ভয় পাবে। যে অবশ্যই পাবে, যে দেখবে সে অবশ্যই পাবে। যাই হোক, অনেক ধন্যবাদ জমশেদ ভাই। বেশ কয়েকটা ভালো ঘটনা শুনলাম আজকে অনেকদিন পর আপনার কাছে। তো জমশেদ ভাই, আপনার তো মানে নিজের মধ্যে কিছু না ঘটলেও, নিজের সাথে না ঘটলেও আপনি বেশ কিছু ঘটনা আপনি শুনেছেন, জি। দুর্দান্ত কিছু ঘটনা ডেফিনেটলি। তো আরো কোন ধরনের ঘটনা কি আছে আপনার কাছে শুনেছেন এরকম? জি, আমি এখন একটি সাহসী মানুষের কথা হলো। আচ্ছা শুনি আমরা, আসলে কি ছিল এটা? সেই সাহসী মানুষটি আমার ফ্রেন্ড এবং সে এখনো জীবিত আছে, আচ্ছা কিন্তু সে এখন ভালো নেই, অসুস্থ আছে। তার একটা পা এবং একটা হাত প্যারালাইসিস। আচ্ছা তো ওই ছিল টেলার্স। আচ্ছা ঘটনাটি ঘটেছে আরো 10 বছর আগে। ওর বাড়ি রাঙ্গামাটিতে। এর ঘটনাও কি রাঙামাটিতেই ঘটেছে? জি জি। আচ্ছা তারপর? সে হচ্ছে অমুসলিম। সে জাত হচ্ছে তার মামা। আচ্ছা তো তার নাম শুভ।
আচ্ছা। তো সে টেলার্স এর কাজ করতো এবং জানেনই তো যে সুমন ভাই টেলার্স এর মানে দুটা ঈদ আসলে কিন্তু কাজ বেড়ে যায়, খুব বেশি পরিমাণে কাজ থাকে, রাইট। ওভার টাইম করতে হয়, মানে রাত দিন কাজ করতে হয়। ওকে। তো ওর একদিন রাত, খুব গভীর রাত, তখন রাত বাজে 2টা-2:30, তখন সে বাড়ি ফিরবে। যে রাস্তা দিয়ে সে বাড়ি ফিরবে সে রাস্তাটি ছিল ইটের। আচ্ছা। ইটের তখন চারপাশে আপনার এক পাশে পাহাড় ছিল, ওকে। লাল মাটির পাহাড়, হুম। এক পাশে ছিল আপনার গাছ। আচ্ছা। তো সে রাস্তা দিয়ে ফিরবে, তখন চাঁদনি রাতও না, হালকা হালকা আলো আছে। তখন সে দেখতে পায় যে তার যেখানে সে যেভাবে হাঁটতেছে তার থেকে 10 থেকে 12 হাত দূরে গলা নেই, মানে গলা নেই, হ্যাঁ, মানে বডি, আস্তা বডি, মানে ওটা মানে হাঁটতেছে, হেঁটে যাচ্ছে, স্বাভাবিক ভাবে হেঁটে যাচ্ছে, মানুষ যেভাবে হাঁটে। জি, ওর আগে আগে হাঁটতেছে। তখন সে ভয় পায় নাই, সে তো ভয় পায় না, আচ্ছা। সে মানে এগুলা কিছু মনে না করে সে হাঁটতেছে। তখন ওকে পাস করে যখন গেল তখন সামনে একটা দেখলো রক্ত, মানে আপনার গলা নেই কিন্তু আপনার রক্ত পড়তেছে, আচ্ছা, গলার এখান থেকে রক্ত। রক্ত পড়তেছে কিন্তু আপনার হাত নেই, ওকে। মাথা নেই, শুধু গলা আছে, ফুল বডি, মানে ফুল বডি, ওইটা মানে রক্ত পড়তেছে। তো ও কোনোভাবে ভয় পাচ্ছে না, আর সে তো হাঁটতেছে, কিন্তু আপনার যে পাশে যে গাছ আছে গাছগুলি খুব জোরে বাতাস, মানে আপনার ওই যে মানে ওখানে ধুলাবালু থেকে শুরু করে মানে সব অন্ধকার হয়ে গেছে, যে মানে ওই জায়গাটা, ওই রাস্তাটা ওকে সব উড়িয়ে নিয়ে যাবে ঠিক এরকম। তবুও সে ভয় পাচ্ছে না, সে হাঁটতেছে। তখন ওকেও পাস করলো। আচ্ছা। তখন সে খেয়াল করলো যে মানে রাস্তার ভিতরে রক্ত, আচ্ছা। মানে এটা তো আপনার ইটের রাস্তা ছিল, রক্ত মানে জমাট বাঁধা রক্ত। সে সেগুলি মানে পাড়িয়ে যাচ্ছে, সে কোনো কিছু মনে করতেছে না, সে পাড়িয়ে যাচ্ছে। আর একটু পরে যে দেখে যে আপনার মানে কিছু মাথা, মানে গলা কাটা কিছু মাথা, চোখগুলি বের হয়ে আছে, মুখটা মানে কুচ্ছিত, গলা কাটা মাথা মানে কি বডি নেই? বডি নেই, শুধু মাথা, হ্যাঁ, মানে শুধু মাথার সাইডটা, গলা থেকে শুধু মাথার সাইডটা, হ্যাঁ, তার বের হয়ে আছে, মানে আপনার গলা দিয়ে রক্ত পড়তেছে, কাত হয়ে চিত হয়ে পড়ে আছে প্রত্যেকটা আমার মানুষ। মাটিতে পড়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন সেটা মানে মানে মাথাকে লাথি মেরে মেরে সে হাঁটতে থাকবে। আচ্ছা। মানে সে এত মানে তার এত সাহস, সে এমনিতেই ভয় পেত না কোনো কিছু। ওকে। তো একটু পরে যে একটা বডি আপনার মানে মাথা নেই, মানে ওটা পড়ে আছে, ওটা থেকে রক্ত ঝরতেছে, হ্যাঁ, ওটা ওকে হাত ধরে, ওর হাতটা মানে ছিপ দিয়ে ধরে, হ্যাঁ, হাতটা ধরে। তখন সে হাতটা মানে ছুটানোর জন্য পারাপারি করতেছে, তখন সে মানে একটু ভয় পেয়ে যায় যখন তার হাতটা ধরে, হাত ধরে ফেলে যাবে। হাত ধরে পেলে মানে তখন খুব ভয় পাচ্ছে। তখন মানে সে পারাপারি করে হাতটা ছুটানোর জন্য, কিন্তু সে কোনো মানে চিৎকার টিকার দেয় না, হ্যাঁ, মানে কোনো চিল্লায় না, সে কোনো চিৎকার দেয় না, চিৎকার চেঁচামেচি করে না। তখন সে পারাপারি করে যে হাতটা ওর কাছ থেকে ছুটানোর জন্য। তখন ওই বডিটা মানে ওকে অন্য হাত দিয়ে ওকে একটা থাপ্পড় দেয়। তখন সে একটা চিৎকার দিয়ে মানে অজ্ঞান হয়ে যায়, জোরে একটা বিকট শব্দে একটা চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে যায়, থাপ্পড় খুব জোরে মারে। তখন আপনার ওই মানে মানুষ শব্দ শুনতে পায়, মানুষ দূরিয়ে আসে। তো পথ পার হওয়ার পরে কিছু বাড়ি ছিল, আচ্ছা। সে তো পথ পার হয়ে যায়, এভাবে ওর সাথে এরকম করতে করতে পথ পার হয়ে যায়। তখন লাস্ট So পথে that means তার চিৎকারটা শুনতে পেরেছে। তো তখন এসে কি এসে অবস্থা? ওকে মানে অজ্ঞান অবস্থায় পায় এবং নিয়ে যায়। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে ওদের যে মানে আপনার ঠাকুর আছে, ওদের ঠাকুর এনে ওকে মানে ঝাড়ফুঁক করে এবং সে অজ্ঞান থেকে মানে জ্ঞান ফিরে। এবং সে ঘটনাটি এভাবে বলে যে আমার সাথে যেটা হচ্ছে। তখন ঠাকুরে বলে যে তুমি কখনো ইলিশ মাছ খেতে পারবা না। আচ্ছা। কেন? ইলিশ মাছ খেতে পারবা না। তখন ওরা প্রশ্ন করে যে কেন? তোমার আমি ইলিশ মাছের উপর তোমার দোষটা কাটাইছি। আচ্ছা। হ্যাঁ, যে তুমি যদি এখন ইলিশ মাছ খাও তোমার ক্ষতি হবে, সেটা বলা যাবে না, তবে তুমি কখনো ইলিশ মাছ খাবে না। খাবে না। তখন সে 1 বছর 2 বছর 3 বছর এইভাবে পার হয়ে যায়। তখন সে মনে করে যে এখন তো 4-5 বছর হয়ে গেছে, যে এখন তো আর সমস্যা হবে না মনে হয়। তখন সে একদিন ইলিশ মাছ খায়। খাওয়াতে ওর মনে করেন এক সাইড যেখানে মানে যে সাইডে ওকে থাপ্পড় মারছে ওই সাইড থেকে শুরু করে মুখ থেকে শুরু করে সাইডটা বাঁকা হয়ে যায়, মানে মুখটা হালকা বাঁকা হয়, আর একটা সাইড, একটা হাত, একটা পা মানে প্যারালাইসিস। মানে ইলিশ মাছ খাওয়ার পরপরই ঘটেছে? পরপর, হ্যাঁ। মানে ধরেন খেয়েছে এখন সাথে সাথে এই ধরনের ঘটনা? জি জি জি। My God. আপনি দেখতে পাবেন সুমন ভাই যে এখনো অনেক মানুষ দোষের কারণে হয়তো প্রকাশ করে না, অনেক মাছ খায় না, আচ্ছা। অনেকে মাংস খায় না, অনেকে মাছ খায় না। এটা এমনিতে আছে, কারো কারো খাবারের
পরিবারের অনেকে আছে যে মাংস অ্যাভয়েড না, না, করে নিরামিষ না, এর মধ্যেও কিছু হয়তো কারো সাধনা থাকে, কোনো হয়তো দোষ থাকে, কোনো 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 কিছুর ওয়াদা থাকে, অনেকে খায় সেই জন্য সেজন্য। Okay. তো এরপর ওই মাছটা খাওয়ার পর থেকে আপনার ফ্রেন্ড এখনো পর্যন্ত প্যারালাইজড। জি। তো আমি আসলে ও তো আমার সামনেতেই এরকম হয়, আমি তো সুস্থ পাই এবং সে তো আমার সামনেতেই প্যারালাইজ, সে তো আমাকে এভাবে সত্য কথাটাই বলে। আমি অবশ্যই এটা বিশ্বাস করছি এবং আমি মনে করি যে কখনো সাহস দেখানো উচিত না এইভাবে। আসলে এই সমস্ত সাহস জিনিস দেখানো উচিত না বিষয়টা ঠিক না, কিছু কিছু জিনিস আছে যে যেটাকে রেসপেক্ট করা উচিত। জি সাহস তো অবশ্যই লাগবে, সাহসটা যেন কখনো দুঃসাহস না হয়ে যায় আর কি। জি। তো জামশেদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে যে আজকে আমাদেরকে বেশ ভালো কিছু ঘটনা আপনি শুনিয়েছেন, এবং আশা করি এটা যারা শ্রোতারা শুনবে তারাও খুব মজা পাবে এবং খুব ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। ওকে, এবার আমরা পরবর্তীতে যিনি বসে আছেন দেখি জামশেদ ভাইয়ের মতো এত দুর্দান্ত কিছু পাই কিনা ওনার কাছ থেকে। আর রেহান, তুই চুপচাপ বসে আছিস, চুপচাপই থাক, তোর আর আজকে কথা বলতে হবে না। ভাই, আপনার পরিচয়টা একটু জানি। আমার নাম শাহিন, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, আপনি কি নারায়ণগঞ্জেই থাকেন? জি, আমি নারায়ণগঞ্জে একটা জব করতেছি। ওকে, টর টিমের কাছে যেটা শুনেছি, আপনার ঘটনাগুলো কি নারায়ণগঞ্জেই ঘটেছে? না, এটা আমার দেশের বাড়ি গাইবান্ধায় ঘটেছে। রাইট, তার মানে আপনি হচ্ছে গাইবান্ধা হচ্ছে আপনার স্থায়ী বসবাস, জি। আপনি থাকছেন নারায়ণগঞ্জ। জি, ওকে, তাহলে আমরা স্টার্ট করি যে আসলে প্রথম কি ধরনের ঘটনা দিয়ে এই ধরনের এক্সপেরিয়েন্সের সাথে আপনি পরিচিত হয়েছেন? প্রথম ঘটনাটা ঘটছে আসলে আমার খুব ছোটবেলায়, তখন আমার বয়স 6 বছর। আমি তখন কিছু বুঝি না। ওকে তা আমাকে আমার নানা বাড়ি গিয়েছিলাম আমরা, ওকে, গাইবান্ধাতেই। গাইবান্ধায় নানা বাড়িতে। এই নানা বাড়ি হচ্ছে প্রত্যন্ত, খুবই একদম প্রত্যন্ত একটা গ্রাম, এবং এর আশেপাশে তখন ইলেকট্রিসিটি কোনো কিছু ছিল না। তখন আপনার এই ল্যাম্পো, হেরিকেন এসবই ছিল আর কি। কুপি কুপি এগুলো এইসব জ্বালানো। ছিল। ওকে। আমার দাদা আমাকে খুব আদর করতো। দাদা আদর করার কারণে আমার বাবা আমাকে নিয়ে যেতে চাইছিল আর কি, যে শাহিনকে নিয়ে যাই। তা আমার মা আমাকে যেতে দেবে না। তো বাবা আমার মার সঙ্গে অনেক রাগারাগি করে সেই দিন চলে যায়। চলে যাওয়ার পর আমি নানার বাড়িতেই মার কাছে থেকে যাই। আমার একটা বদ অভ্যেস ছিল ছোটবেলায়, যে আমি ঠিক ফজরের 1 ঘন্টা বা 2 ঘন্টা মাঝরাতে আমার বাথরুম চাপতো আর কি। তা আমার নানি আমার মাকে বলছে যে আজকে তোর বাবার সঙ্গে অনেক রাগারাগি হইলো, আমাদের এই গ্রামটা তো ভালো না, অনেক জিন পরি থাকে, এইসব তো আপনি শুনে ফেললে অসুবিধা হবে। কে শুনেছে এই পরিটা? আশেপাশে জিন পরিরা, মানে ওই গ্রামে অনেক জিন পরি আছে, হ্যাঁ, মানে হ্যাঁ। এটা কিভাবে বলবো? কেন কেন বলছি? এই জিনপুরটা আসলে তখন থেকে আমার নানার বাড়ির পাশের একটা গ্রাম, মানে পাশেই আপনার একটা ভিটা ছিল। সেই ভিটাটা খুব নির্জন ছিল। এখানে মানে গ্রামের দিকে তো ইন্ডিভিজুয়ালি কোনো কবরস্থান থাকে না, তাদের জন্য নির্দিষ্ট একটা কবরস্থান থাকে, মানে বংশ যারা আছে তারা ওই কবরস্থানে। তো ওই কবরস্থান ছিল তার পাশে নির্জন এলাকা। তো ওখানে সন্ধ্যা লাগলে মোরগ বের হইতো। মোরগ? হ্যাঁ, মোরগ বের হইতো, বড় একটা মোরগ, কিন্তু তার সঙ্গে বাচ্চা থাকতো 7টা। আচ্ছা, সেটা কোথা থেকে বের হতো কিংবা কেউ ধরার চেষ্টা করেন? না, এটা আপনি জাস্ট ওই ভিটার ভিতর থেকে বের হয়ে সামনেই ঘোরাঘুরি করতো। আচ্ছা, এটা একটা ঘটনা ছিল। আর ঘটনা ছিল যে মাঝরাতে বা মনে করেন একটু 10টা 11টার দিকে, যে একটা আগুনের ফুলকা যার মাঝখান থেকে উঠে 7টা টুকরা হয়ে পড়ে গেছিল। প্রায় দেখেছে অনেক, আমিও ছোটবেলায় দেখেছি এটা, ওখানে দেখেছি। জাস্ট এই কারণে আমার নানা বাড়িটা আর কি একটু ভৌতিক এলাকা ছিল। আর আমার নানারও অভ্যেস ছিল, আমার নানার আর কি বাবার অভ্যেস ছিল তখন, মানে এটাকে এই নানার বাড়িটার নাম হচ্ছে ফকিরপাড়া। এখানে আপনার যে যা জিন পরি, এটা ফকরালি, এগুলা যারা করে তারা থাকতো আর কি, এই জন্য ওটার নাম হচ্ছে আপনার ফকিরপাড়া। তো ওখানে ফকিরা থাকতো, তারা জিন বস এগুলো করতো আর কি। যার কারণে এই আশেপাশে জিনের উপদ্রবটাও বেশি ছিল, যার কারণে আর কি আমার নানারা খুব ভয় করতো, ছোট বাচ্চা। এই নানার বাসায় আমার এক মামাতো ভাইয়ের একটা ঘটনা ঘটেছে, তাকে গালে কামড় দিতে। এই কে কামড় দিচ্ছে জানে না, কিন্তু এখনো মামাতো ভাইটা আমার এখন বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু এখনো দাগটা এখনো তার গালে রয়ে গেছে। কখন কোথায় কামড় দিয়েছে? এই সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যার সময়। হ্যাঁ, আমার মামাতো ভাই তখন ছোট ছিল, ওরে ঘুমাইতে দিতে, ঘুমাইতে দেওয়ার পর সে তখন ছোট ছিল? ছোট ছিল আর কি, জাস্ট আঙুল পা
আচ্ছা আচ্ছা। তা ওই ছোট ছিল, সন্ধ্যার সময় ঘরে ওকে ঘুমাই থেকে মামিরা বাইরে রান্না করতে আসছে, এমন সময় কান্নার শব্দ শুনছে। এসে দেখে আমার মামাতো ভাইয়ের গালে কামড় দাও তার, এবং তার পুরো মাথা থেকে শুধু ওই গলার মাথাটুকু হলুদ হয়ে গেছে। আর এইদিকে নিট অনেক চিকরা চিকরি দোয়া টোয়া করার পর যা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। কামড়টা মানে কিসের ছিল ওটা দেখে কামড়টা তখনও বোঝা যায়নি, জাস্ট একটা দাঁতের মতো দাঁত। একটা দাঁত? হ্যাঁ, একটা দাঁতের দাঁত, এবং দাঁতটা বেশ খুব বড়। এমন হতে পারে কিছু সাপ কামড় দিলেও কিন্তু না না, দাঁতের তো আপনি চিকন চিকন ছোট দাঁত। এক এক ধরনের সাপের এক এক রকম দাঁত। এটা একদম সেই মানুষের মতো, জাস্ট মানুষও বলা চলবে না, এটা তো মানুষের দাঁত। মানুষের দাঁত চেয়ে বড়। Okay. এখনো সে ডাক্তার আছে, সে অনেক ক্রিম ইউজ করছে কিন্তু ডাক্তার। যার কারণে আমার এই নানা বাড়িটা এই ভৌতিক মানে একটু খারাপ বলেই সবাই জানে। তারপরে বাবা আমাকে রাগ করে গেছে। Okay, তাহলে আপনার ঘটনাতে আসি, মানে আপনি ওই যে হ্যাঁ। ভোরবেলা আপনি বলছিলেন যে বাথরুমে তারপর যাচ্ছেন না। জাস্ট নানি এই কথা বলার পর আমি জাস্ট ওই টাইমে আমাকে বাথরুমের জন্য নিয়ে গেছে। নানি আমাকে বাথরুমে রেখে পানি আনার জন্য গেছে। পরে নানি এসে আমাকে আর খুঁজে পায়। আচ্ছা, তারা নানি সামনে আপনি কোথায়, মানে কোনো নির্দিষ্ট বাথরুমে গিয়েছিলেন না না, এটা জাস্ট ওই বাড়ির পিছনে, গ্রামে তো তখন আপনার আচ্ছা, আলাদা করে আলাদা বাথরুম করে নেই, বাথরুম এমনি ছিল। তো অজপাড়াগা। হ্যাঁ, অজপাড়াগা। আমাকে ওই যে আপনি ওই যে ক্ষেত খামারে ভিটায় যায় Okay. বাথরুম করতে হতো। তারপর? এই জন্য আমাকে পিছনে এসে নানিরা আমাকে আর খুঁজে পায়নি। এটা নানিদের ভাষ্যতে খুঁজে পাইনি, অনেক খোঁজাখুঁজি করছে। এবং ইভেন আমার নানা যে নামাজ পড়তে যায় সে মসজিদে পর্যন্ত খুঁজছে, এদিকে আশেপাশে খুঁজে পাচ্ছে না কত। তারা একদম এর মধ্যে ডিজাস্টার হয়ে, ঠিক এই 1 থেকে 1.5 ঘন্টা পর আমাকে মসজিদের পিছনে পাওয়া গেছে, এবং আমি জাস্ট দাঁড়াই রয়েছি ঠান্ডা হয়ে। এর মধ্যে মা তো কান্নাকাটি শেষ। তারপরে ওখান থেকে আমার বাসায় নিয়ে আসছে, ওই ঘরে নিয়ে আসছে। পরে আমার নানা তো মন্দির টাইপের, সে অনেক দূর দূর করছে, ফটো দিছে। তারপরে এই ঘটনাটা এইখানেই আর কি। তারপরে এটা আমার মেয়ের মুখে শোনা। আচ্ছা আচ্ছা, তা এই 1-1.5 ঘন্টার কথা যেটা আপনি বললেন, যে আপনার প্রথমের কথা মনে আছে এবং শেষের কথা মনে আছে যখন আপনাকে খুঁজে পেয়েছে, এই মাঝের 1-1.5 ঘন্টার কোনো ঘটনাই আপনার মনে? কোনো ঘটনাই আমি মনে করতে পারছি না, কোনো ঘটনাই আমার মনে পড়ছে না। আপনি কিভাবে ওখানে চলে কিভাবে গেছেন আপনি চলে বলতে গেছি, পারেন? কিভাবে আসছি, আমি আজ পর্যন্ত আমি এটা মেমোরাইজ করতে পারিনি যে আমার মা মানে কি ঘটছিল আমার সাথে এই এই 3 ঘন্টা। পার্টিকুলার 1.5 ঘন্টা ছাড়া বাকি সময়গুলোর কথা মনে? বাকি সময় আমি পরে বলতে পারি আর কি। কিন্তু এই 1.5 ঘন্টা আমার সঙ্গে কি হয়েছে, কোথায় ছিলাম, আমি কিচ্ছু বলতে পারি না। আমাকে যখন পাওয়া যাচ্ছিল না, হুম, তারা ওখানে তো মনে করেন 10-12টা বাড়ি, তারা সমস্ত বাড়ি খুঁজে ফেলছে। আর ওই কোথাও পিছনে কোথায় আমার ওই পিছনে একটা পুকুর ছিল। হুম, এখন নানি বাচ্চারা যদি পুকুরে আবার চলে যায়, বা পুকুরে যদি কেউ নিয়ে যায় ফালায় দেয়, এবং পুকুরের আশেপাশে এবং আমার মামালার মিলে সবাই মিলে খুঁজছে, কিন্তু পুকুর সহ হ্যাঁ, খুঁজে পুকুর ফেলছে। সহ খুঁজছে, কিন্তু আমাকে কোথাও পাওয়া যায়নি। পরে আমাকে 1.5 ঘন্টা পর ওই মসজিদের সামনে পাওয়া যায়। ওকে, তারপরে এটা নিয়ে আর তেমন এটা নিয়ে আর তেমন আমাদের আর কোনো কিছু হয় নাই। ওকে, আরো কিছু একটা ঘটনা হয়তো বা আপনার আছে, সেটা কি ছিল আসলে? হ্যাঁ, এটা হচ্ছে এই আমি তখন ক্লাস 8-এ পড়ি। আচ্ছা, আর এটা কি ওখানেই? হ্যাঁ, আমার নানা বাড়িতেই, আচ্ছা। আমার নানা বাড়িতেই এই আমি যখন ক্লাস 8-এ পড়ি, হুম, হুম, আমার নানা বাড়িতে বেড়াতে যাই আমের সময়। হুম, হুম। আমার সময় মানে আমাদের শহরের ভিতর ছিলাম তো, বাসা আমরা শহরে বসবাস করি। আমরা ওই গ্রামের বাড়ি আম খাওয়ার জন্য যাইতাম নানার বাসায়। হুম, হুম। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আর কি, জ্যৈষ্ঠ মাসের দিকে আর কি আম খাওয়ার জন্য নানা বাড়িতে বেড়াতে গেছে। নানা বাড়িতে বেড়াতে যাওয়ার পর এখন আম কুড়াতে, এখানে অনেক গাছ তো, আশেপাশে বাচ্চা কাচ্চা নেই। তা ওই পাশের গ্রামে মানে অনেক একটা গাছ আছে আর কি, একটু দূরে। ওই গাছের আমটা খুব ভালো আর কি। আচ্ছা, রাতে অনেক আম পড়ে, মানে ভোর আগে যদি যাই আমরা, তাহলে আমরা অনেক আম পাবো। আমার একটা সমবয়সী মামা ছিল, তাহলে মামাকে যে বলি যে মামা তাই এখন সবার আগে তো যাই, সবার আগে না গেলে তো আম পাওয়া যাবে না, অন্য ক্লাসে নিয়ে যাবে, গিয়ে কাজ করি ঠিক আছে। মামার সঙ্গে কথাবার্তা হয়ে আমি নানা বাসায় এসে ঘুমাইলাম। ঠিক মাঝরাতে আমি কয়টা বাজলো তখন তো আমার ঘড়ি টড়ি তেমন প্রচলন ছিল বলতে পারবো না।
মাঝরাতের দিকে আমাকে দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে। আমি দরজা খুললাম, খুলে দেখি না। ঠিক আছে মামা চল, চল। তো মামা যাচ্ছে, তো মামা যাচ্ছে, আমি যাচ্ছি। আমি একটা ব্যাগ নিয়েছি আর কি, ব্যাগ রেখেছিলাম। মামার হাতে ব্যাগ ট্যাগ কিছু নাই, মামা আগে আগে যাচ্ছে। আমি বলছি মামা তুমি আগে আগে যাচ্ছ কেন? আসলে একসঙ্গে গল্প করতে করতে যাই, যেহেতু ভিটাটা একটু দূরে, একসঙ্গে আম কুড়াবো, তুমি একটু চলো, একসাথে যাই, একসঙ্গে যাই। তো মামা খালি বলতেছে তুই আয়, তুই আয়। ঠিক আছে যাচ্ছি। আমি কিন্তু আসলে তখন কিছু বলতে, আমি তখন মনে করতেছি আমার মামাই আসছে, মামাই আসছে। কিছু আমি খেয়াল কি মনের ভিতরে আমার একটা ডাউট হই, আমার মামা ভাগনা একসঙ্গে গল্প করতে করতে যান, মামা আগে আগে যাচ্ছে, আমার কাছে আসছে। ঠিক আছে, তা আমার একটু মনের সন্দেহ। কিন্তু কিছুক্ষণ পর আমার নজরটা মামার পায়ের দিকে গেল। দেখি না, মামার পা মাটিতে না, ঠিক উপরে লঙ্গি পড়া তো মাথা কোনো কিছু দেখা যাচ্ছে, কিন্তু সামথিং রং। মানে গেস করার আগেই মামা এই কথা বলার সঙ্গে সঙ্গে মামা করছো আর একটু আসলি না গে, তোকে দেখাই দিতাম, এই কথা বলছে। আর আমি ওখানে পড়ে গেছি, আমি আর কিছু বলতে পারি না। আমি কিছুক্ষণ পর দেখতেছি আমার মাথায় পানি ঢালতেছে, এবং সেই মামা কোথায় পানি ঢালছে? তিনি জলের ভিতরে। তখন আমি উঠলাম, উঠার পর আমার নানাকে জিজ্ঞেস করলাম, না আমি এখানে কেন? আমি তো আম কুড়াতে গেছিলাম। কয়, না তোরে ওই রাস্তার ওইখান থেকে, ভিটার ওই রাস্তার থেকে তোরে নিয়ে আসছি। তুমি কিভাবে চিন্তা করে? না তুই যে মাঝরাতে আমি ফজরের নামাজে উঠতে দেখি তোর দরজা খোলা, ওই কই গেল, পিছিয়ে পিছিয়ে গায়ে দেখি তুই রাস্তার মধ্যে পড়ে আছিস। আচ্ছা, আপনি উনি কি আপনাকে যেতে দেখেছে? না, আমাকে যেতে দেখেনি। আচ্ছা, আমি তো ফজরের আগে বের হয়েছি, নানা ফজরের নামাজ পড়ার জন্য, সামনে মসজিদ আছে, নানায় আজান দেয়, নামাজ পড়ায়। তো উনি তখন রাস্তায় দেখেছে। তো উঠে যখন ওই যে রুম ছিল, আসলে গ্রামের বাড়ির ঘরগুলো ঘুরানো হয়তো কাছারি পাশে। তো এরপরে দেখা গেছে যে ওখানে পাওয়ার পরে আপনার মানে আর কি এটার পরে কি কোনো ধরনের প্রবলেম হয়েছে নাকি? এটার পর আসলে অ্যাকচুয়ালি আমার জীবনে কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এটা আমার পরে আর আমার এগুলোর দ্বারা খুব একটা ক্ষতির মধ্যে আপনি পড়েন? না না, আমি কোনো ক্ষতির মুখে পড়িনি। আমাকে কিছুদিন আমার নানা তাবিজ দিয়েছিল, হুম। তো এই তাবিজটা আমি অনেকদিন পর্যন্ত আমার রেখেছিলাম, এখন আর রাখিনি। আচ্ছা আচ্ছা, তো এরপরে আরো একটা ঘটনা আপনার কাছে আছে যেটা আমরা শুনেছি ডটিমের কাছে, সেই ঘটনাটা কি ছিল? এটা সবচেয়ে ভয়াবহ একটা ঘটনা আমার জীবনে। আচ্ছা, এই ঘটনাটা, আমি তখন মেট্রিক পরীক্ষা দিয়ে বেড়ানোর জন্য নানা বাড়ি যাবো। আমার মামাও এসছে আমাদের বাসায়, মামা বাসায় আসছে। তো মামা বললাম, মামা ভাগনা তাহলে একসঙ্গে চলো আমরা যাবো। তখন ওই সময় ট্রেন যাইতো আমাদের গাইবান্ধা স্টেশন থেকে পোনারপাড়া আর কি। আচ্ছা, এই পোনারপাড়া স্টেশন থেকে মাঝে আপনার 11 কিলোমিটার ছিল রাস্তা। এই 11 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হতো, পাশে জমি জমা। ট্রেন থেকে নেমে হ্যাঁ। 11 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যেতে হতো। এবং সেটা হচ্ছে কোনো গাড়ি ঘোড়া কোনো গাড়ি ছিল, রিক্সা, কোনো পুরা কিছু ছিল না। হাঁটা রাস্তা। মানে পুরো হাঁটা রাস্তায় আচ্ছা। আপনাকে হেঁটে যেতে হবে, এর কোনো বিকল্প না। এবং আশেপাশে কোনো এবং বাড়ি ঘর? হ্যাঁ, বাড়ি ঘর, এই মনে করেন কিছু না, জমি। এবং আর কিছু কিছু রাস্তা আছে, আপনি নদী পার দিয়ে যেতে হয়, আচ্ছা আচ্ছা, নদী পার দিয়ে যেতে হয়। তো এরকম আমার মামা আর আমি রওনা দিলাম সন্ধ্যার ট্রেন। আসলে সন্ধ্যা 7টায় ট্রেনটা ছিল। ট্রেনটা দেরি করতে 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 8টায় আসে। আমাদের ঘটনাটা ঘটলো খুবই আর কি, মানে ট্রেনটা দেরি করে আসার কারণে টাইমিংটা মিস হলো না আর কি। পৌঁছতে পৌঁছতে আমরা বোনারপাড়া স্টেশনে পৌঁছলাম রাত 10টার দিকে। রাত 10টার দিকে পৌঁছলাম। এখন তো বাসা যেতে হবে, এখন আমরা দুজন জানি এত রাস্তা। ঠিক আছে, মামা বলছে, আরে মামা ভাগ্নে হাতে কি গল্প করতে করতে যাব। তার মধ্যে তার আগে ওইখানে একটা ভিটা ছিল, খুবই খারাপ ভিটা। এই ভিটাটা হচ্ছে এক ডাকাতকে মেরে ওইখানে পুঁতে রাখছিল আর কি গ্রামবাসীর। তা এখনো কথা আছে যে যখন পুঁতে ফেলছিল, তখন ওই ভিটার সামন দিয়ে আসলে অনেকেই রাতের সন্ধ্যার পর যদি আসতো, হ্যাঁ, তখন একটা আওয়াজ আসতো, টাকা দিয়ে গরু দেবো, টাকা দিয়ে গরু দেবো। অনেকেই শুনেছে এই কথা। তা আমরাও তাদের মুখ থেকে সব শুনছি। এখানে পুঁতে রেখেছিল, ওখান থেকে আসছে। হ্যাঁ, ওইখানে আরো একটা ঘটনা ঘটছিল যে এক লোক বাজার করে আসতেছে, এই আপনার বাজার থেকে বাদাম কিনছে, বাদাম কিনে ওই ভিটার সামন দিয়ে আসছে।
আসার সময় ভিটার ভিতর থেকে শব্দ আসছে, এই বাদাম তুই কি একলাই খাবি, আমার একটু দিবি না? এটা কি ওই মারার পরেই ওনাদের হ্যাঁ, পুঁতে রাখার পরেই? এক গ্রামবাসী ওই যখন ওই বলছিল তখন ওই লোকটা ওখানে সেন্সলেস হয়ে গেছে। মানে এই ঘটনাগুলো সম্পূর্ণই ঘটতেছে ওই ভিটাটা, ডাকাতকে যেটা- এখানে হ্যাঁ, পুঁতে রাখার পরে, পরে আগে কিছু ছিল না। আগে কিচ্ছু ছিল না। আচ্ছা আচ্ছা। যে লোকটা যখন সেন্স ফিরছে তখন সে স্বাভাবিক ছিল না। হুম। সে দেখা গেছে কি উন্মাদের মতো আচরণ করছে, পচা জিনিস খাচ্ছে, বা আপনার একটা চোখের নিচে গেছে, চোখের নিচে যায় পোকা কুড়াই কুড়াই খাচ্ছে। হ্যাঁ, এরকম করার পর সে লোকটা বেশি দিন আর বাঁচেনি। তারপরে ওই মাস খানেক পর সে লোকটা মারা গেছে। যার কাছ থেকে বাদাম হ্যাঁ। চেয়েছিল। এইসব জিনিস মনে করতেছে, মামা বলতেছে মামা ওই বিটার সামনে যাইতে হবে, তাও রাত যাইতে যাইতে হয়তো ওইখানে যাইতে যাইতে রাত 12টা 13টা বাজবে। তাহলে আমার তো কিন্তু খুব ভয় লাগতেছে, চল দুইজন মিলে গল্প করতে করতে যাও। দেখ রওনা দিলাম, সে রাত 10টার সময় রওনা দিলাম, যাচ্ছি নদীর পাড় দিয়ে যেতে হবে। নদীর পাড় দিয়ে যাইতে এক বৃদ্ধ লোক আগে আগে যাচ্ছে, দেখতে পাচ্ছি যে আগে আগে যাচ্ছে। আমরা দুজন যাচ্ছি, আমি মামা বলতেছে মামা এই দেখ ওই সামনে বৃদ্ধ লোকটা যাচ্ছে, একসঙ্গে যাই, দেখি ও আমাদের গ্রামের টামের নাকি, একসঙ্গে যাই তাহলে আর ভয় লাগবে না, তিনজন থাকলে আর ভয় লাগবে না। বৃদ্ধ লোকটা আগে আগে যাচ্ছে, তাই এখন বৃদ্ধ লোকটা মামা বলতেছে ও চাচা একটু কাছে আসেন, একসঙ্গে হাঁটতে হাঁটতে এই যে বলতে আয়, নেকো সরে বলতে আয়, তো যাচ্ছে যাচ্ছে নদী পার করে ও সামনে যাচ্ছে, আমরা দেখতেছি এবং আমরা মামা বাগনে গল্প গুজবে আসছি, সামনের দিকে আর লক্ষ্য করতে পারি নাই। মোড় আসার পর কিছুক্ষণ পর দেখলাম এই মামা, এই লোকটা, বৃদ্ধ লোকটা, হ্যাঁ ওই বৃদ্ধ লোকটা আর নাই। ওখানে কোনো রাস্তা ছিল, বাঘ নিয়েছে? বাঘ নিতে এমন কোন রাস্তাও নাই, নদী থেকে জাস্ট একটু রোডে, মানে একটা রোডে উঠতে হয়, মানে একটা জাস্ট ওটার আইল বলে আর কি, জমির আইলে উঠতে হয়, ঢাল দিয়ে মানে নদীর সাইড দিয়ে যেতে হয়। তা দেখতেছি ভয় পেয়ে গেছে। মামা বললো না ভাগ্নে ভয় করিস না, চল আর কিচ্ছু হবে। আরে পাশে হয়তো বা কোনোখানে হয়তো বা গেছে, তুই ওটা নিয়ে টেনশন করতেছিস কেন? হেঁটে হেঁটে যাচ্ছি, যাওয়ার পর আপনার যে ভিটাটা তো ওখানে আসছে, তার দুইজনের ভয় আরো বেড়ে গেছে। কিছুক্ষণ যাওয়ার পর এই সামনে সাদার মতো লাগতেছে, আমি বললাম, মামা ওটা কি? চল সামনে আগা। যাইতে যেতে সামনে আমরা দূর থেকে লক্ষ্য করলাম যে কি আমাদের সামন থেকে ঠিক আপনার 25 থেকে 30 গজ সামনে কাপুনি মোড়ানো একটা লাশ পাস, মাটিতে না কোন খাটিয়ে? মাটি। জাস্ট ওই ভিটাটা, মানে ভিটার সাইডে ওই জমির আল থাকে না, আমরা তো ওদিক দিয়ে যাচ্ছি, জাস্ট ওই আপনাদের রাস্তাতে? হ্যাঁ আমাদের প্রতিবন্ধকতা স্বরূপ আর কি, ওখানে একটা লাশ পড়েছে, একদম কাফন করা লাশ, একদম আমরা কাফনের কাপড় একদম জল জল দেখতে পাচ্ছি। তো দুইজনে তো ভয় পেয়ে গেছে। মামা বললো ভয় পাস না। তাও মামার তখন মনে পড়লো তো যে ফকির করতো, করলে তো তাকে একটা জানাই দিছে যে কখনো যদি তুই কখনো বিপদে পড়িস পিছনের দিকে তাকাবি, তুই সামনের দিকে আগাই যাবি। তা মামা আমাকে বলতেছে ভাগনা তুই ভয় করিস না, আস্তে আস্তে পিছনের দিকে তাকাবি না, তুই সামনের দিকে আগাবি। সবচেয়ে মানে ভয়ঙ্কর যে জিনিসটা আমরা লক্ষ্য করলাম, আমি মামা এক পা করে আগাচ্ছি, লাশটা একটু করে সরতেছে। কিভাবে সরছে লাশটা? কি মনে- নিয়ে চলে যাচ্ছে নাকি? কেউ নিয়ে না, মানে আস্তে করে সরে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে আর কি, মানে ওই ভিটাটা আছে না, ভিটাটার দিকে মানে মানে নড়তেছে, মানে প্রথমবার দিলাম যখন লাস্টে একটু নড়ে, একটু লাস্টটা মানে নড়ে উঠছে, আরো ভয় পেলাম। আমার মামা আমাকে বারবার বলতেছে, আমার তো মনে করেন যত সুরা আছে, মনে যত সুরা পড়ে, সুরা তো তখন কি আর মনে পড়ে, মনে করেন যেটা আসতেছে মনের ভিতর সেটাই বলতেছি, আল্লাহর নাম বলতেছি, কুলু আল্লাহ বলতেছি, এরকম করে এক পা দিতেছি, আস্তে করে এক পা সরে যাচ্ছে, মানে একটু করে সরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এরকম করতে করতে আমরা প্রায় যখন লাশটার কাছে আসলাম, লাশটা একটু করে সরে যাচ্ছে। তা আমরা তো 25 গজ ছিলাম দূরে, যখন প্রায় কাছাকাছি এসেছি, যখন লাশটা তখন আমার কাছ থেকে 5 হাত দূরে, এবং লাশের তখন অর্ধেকটা ভিটার দিকে সেই কবরটা ছিল না, ভাঙা কবর, আচ্ছা আচ্ছা। যেখানে ওই হ্যাঁ যেখানে যেখানে কবরটা ছিল ঠিক সেই কবরের এখানে। এবং আমরা যখন লাস্ট স্টেপটা, যখন লাস্ট যেখানে ছিল সেখানে যখন পাচ্ছে, তখন মানে পুরা লাশটা ভেনিশ হয়ে গেল, আমার কিছু দেখলাম না। তখন আমরা পিছে, আমার মামা বারবার আমাকে বলতে তোর পিছে দেখাস না, পিছে তাকাস না,
তুই সামনে এগিয়ে যা। দৌড়ি করে আমরা তারপরে আস্তে আস্তে বাসায় আসছি। বাসায় এসে মামা তখন বলতেছে কাউকে কিছু বলার দরকার নেই। আসলে এইসব মানুষটা আচ্ছা, মানে কি আপনারা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে আর কোনো কিছু? আমরা দৌড়ে মনে করো মামা ভাগনা দুজনে দৌড়াতে মনে করেন বাসায় এসে গেছি। বাসায় এসে তো এখন নানান আমাদের মানে কাছারি ঘর আছে, কাছারি ঘরে ঢুকে দুইজনে ঘামছি। আর মামা আমাকে বলতেছে, ওই যে মামা ওই ফকিরের সঙ্গে ছিল, তো মামাকে বলে দিছে যে এরকম ঘটনা হলে সামনের দিকে হবে, আর এসে কাউরে কিছু বলবি না। তো পানি টানি খাওয়ার পর আমাদের মামা ভাগনা দুইজনের আমরা বেশ 7 দিন জ্বরে পড়ছি, প্রচন্ড জ্বর। এরপরে মোটামুটি সুস্থ হ্যাঁ, হয়েছে? এরপর মোটামুটি সুস্থ হয়েছে। আচ্ছা, আমার একটা বিষয় একটু জানার ছিল যে এটা কেন আমরা আরো বেশ কিছু ঘটনায় শুনেছি যে বলে যে কাউকে যেন না বলা হয় ঘটনাগুলো ঘটলে, সেটা কেন? যে কোনো কিছু একটা ঘটনা যদি আমার সাথে ঘটে, আমি তো মনে করি যে আমি যদি ভয় পেয়ে থাকি, আমি বললেই তো এটার একটা কোনো কিছু সলিউশন আমি পেতে পারি। আসলে তখনকার দিনের ওঝা ফকির আলী যারা করতো, ফকির আলী এইসব আর কি বস করতো, তা ওই মামা আর কি তাদের কাছ থেকে কিছুদিন ফেরে তখন বলছে যে এটা সঙ্গে সঙ্গে বলা ঠিক হবে না, হয়তোবা তাদের কিন্তু একটা কেন বলা ঠিক হবে না এটা? এটা আসলে বলতে পারছেন, তাদের একটা হয়তোবা কোনো কারণ থাকতে পারে, এই কারণে বলতেছে। ওকে, আসলে রেহান আমাদের এটার একটা কারণ খুঁজে বের করতে হবে, আসলে কেন, এটার লজিকটা কি, কেন বলতে বারণ করা হচ্ছে। যাই হোক, এই ছিল মোটামুটি আপনার ঘটনাগুলি। যাই হোক, আপনার মোটামুটি আমরা যে কয়টা ঘটনা শুনলাম এর মধ্যে প্রথম যেই ঘটনাটা একটা আমার সবচেয়ে বেশি টাচ করেছে, যেটা আপনি আপনার একটা ভাইয়ের কথা বলেছেন যার দাগ এখনো আছে গা। এই ঘটনাটা মানে ছোট হলেও আমার কাছে এটা খুবই অদ্ভুত লেগেছে যে এখন কোনো কিছু কামড় দিলে তো আপনার সাপের কামড়ে সাপের কামড় দিলে এমন তো হইতো না। দুই মানে গলা থেকে এইদিকে এক রকম রং, আবার নিচে আর এক রকম। আর আমার মামা তো হয়তো ছোটবেলায় খুব মোটা ছিল, শুকে গেছিল একদম, ওই কামড় দেওয়ার পর শুকিয়ে গেছিল। আর এর আগে কোনো ধরনের কোনো রোগ টোগ ছিল না, না? কোনো কিছু রোগ টোগ ছিল না। তো অনেক ধন্যবাদ শাহিন ভাই, মানে আমাদেরকে এই ঘটনাগুলো বলার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা আমাকে এই সাথে নিয়েছেন এই ডট টিমে। আমি খুবই এক্সাইটিং। ওকে, আমরা সেটা দেখতেই পাচ্ছি আপনার এক্সাইটমেন্ট। আচ্ছা রেহান, তুই কিন্তু আজকে অনেকক্ষণ যাবৎ বেশ চুপচাপ আছিস, কথাবার্তা খুব একটা বলতেছিস না। দুইটা কারণে কথা বলে নিদোস। নাম্বার 1 রিজন হচ্ছে কি বলবো বুঝতে পারতেছিলাম না, কি বলা উচিত। আর নাম্বার 2, আমাকে কয়েকজন শ্রোতা বন্ধু বকা দিচ্ছে আমরা নাকি বেশি কথা বলি মাঝখানে মাঝখানে। কিন্তু হচ্ছে আজকে একদম চুপ থাক। আচ্ছা, চুপ হয়ে যাওয়ারও সময় হয়েছে, সে করতে হবে তো। কিন্তু না শেষ কিন্তু এখনো করা যাবে না। আমরা কিন্তু দোস্ত আজকে এখন পর্যন্ত কাউকে বলিনি যে এই জায়গাটার মানে ভয়ঙ্কর ব্যাপারটা কি, এই জায়গাটাই কেন আমরা। আচ্ছা, তাহলে ঠিক আছে, তুই এতক্ষণ যখন চুপচাপ ছিলি এবার বল আমরা কেন আসছি এখানে। ওকে, আমি যতটুকু জানি আমরা এই এলাকার কিছু মানুষের কাছ থেকেই জেনেছি, এবং তার আগেও কিছু মানুষের কাছ থেকে আমরা জেনে অনেক কষ্টে ঠিকানাটা বের করে এসেছি। তার কারণ হচ্ছে এটা অনেক আগের একটা জমিদার এলাকা ছিল, এবং কিছুটা শাসনের বদলে শোষণ জাতীয় কিছু হতো, এবং অনেকের অনেক রাগ ছিল, ক্ষোভ ছিল। সেই ক্ষোভ রাগ থেকে তৈরি হয়েছে এখানে কিছু একটা, কোনো একটা ক্রোধ, যেটা কোনো শারীরিক পণ নেই। এখানে অনেকেই অনেক সময় ঘোরের শব্দ শুনতে পায়। বিশেষ করে যে ভাঙা মূর্তিটা এখানে আছে, তো এই ভাঙা মূর্তিটার আশপাশে রাতের বেলা এই শব্দগুলো পাওয়া যায়, হ্যাঁ। ঘোড়ার খুরের শব্দ, নুপুরের শব্দ, এবং আশপাশের যে মানুষরা আছে একসময় বের হয়ে দেখার চেষ্টা করেছে Right. যে কিছু আছে কিনা, কিন্তু তারা কোনো কিছুই কিছু পায়নি। দেখেনি। একটা গা ছমছমে অনুভূতি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি, যেটা সত্যি কথা বলতে আমরা ফিল করছি। Right. এবং আমরা কিন্তু ইনফ্যাক্ট আমরা এসে কিন্তু শব্দ শুনতে পাই নাই, রাইট, আমরা কারণ এটা কিন্তু সব সময় শব্দটা শুনতে পাওয়া যায় না। মাঝে মাঝে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা শুনতে পায়, তাদের এই ঘটনাটা শুনে আমরা এখানে এসেছিলাম যে আমরা কিছু একটা শব্দ পাই কিনা। অবশ্য আমরা যেভাবে এসেছি আর এত মানুষজন নিয়ে অনেক শব্দ না পাওয়ারই ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের যতটুকু রিসার্চ করার আমরা করেছি, এবং আশেপাশে এমন কিছু পাইনি যেটা শব্দকে ঘোড়ার খুরের শব্দ, রাতের বেলা কিংবা দুপুরের শব্দ মনে হতে পারে। সো ইটস সামথিং। তো আপনারা যারা অনেক বেশি কিউরিয়াস, আপনারা যদি আসতে চান এই বাড়িতে এসে আশপাশ খোঁজ খবর করে দেখুন, তবে আজকের মতো আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে রেহান, আরেকটা জিনিস আমি একটু সবাইকে মনে করাই দিতে চাই। অনেকেই ফোন করে তাদের নাম্বারটা বলে না,
রাইট। আপনারা কিন্তু নিজেদের নাম্বার যদি না বলেন আমরা কিন্তু আপনাদেরকে আর ফোন দিতে পারবো না। প্লিজ আপনারা যখন স্টোরিটা বলবেন সেখানে বিপ শব্দটা হওয়ার পর আপনাদের ঘটনাগুলো বলার পরে কিংবা আগে আপনাদের ফোন নাম্বারটা অবশ্যই বলবেন। আমরা শুধু আপনাদের কণ্ঠস্বর শুনতে পাই, এছাড়া আমরা আর কোনো ডেটা আপনাদের দেখতে পাই না। সো ওই কণ্ঠস্বরের মধ্যে আপনার ফোন নাম্বার যদি না থাকে, আপনাকে আমাদের পক্ষে আমাদের দিক থেকে কন্ট্যাক্ট করার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। নাম্বারটা আরেকবার একটু বলে দিন। রাইট, নাম্বারটা একটু সবাইকে বলে দিই। আমাদেরকে যে নাম্বারে ফোন করবেন সেই নাম্বারটা হচ্ছে 09-613-892892, 09613892892। এবং সেই সঙ্গে রেহান চল আজকে প্রায় এবার বরিশালের জার্নি, রাজেন্দ্র বাড়ি, ছাড়াবাড়ি দুইটা একসাথে জার্নি মিলিয়ে এবার একটা অনেক লম্বা সফর হয়ে গেছে। এবার ঢাকা ঢাকার miss করছি। উদ্দেশ্যে। ঢাকা মিস করছি অনেক। লেটস গো। Right, এবার ঢাকার উদ্দেশ্যে। চলেন ভাইজান, উঠি সবাই। শেষ হয়ে গেল আজকের টক। আগামী সপ্তাহে আরো একটি জায়গায় বসে আরো 4 জন বন্ধু জীবনের অতি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়ে যাব আমরা বেশ কজন। জীবনের এই ভৌতিক ঘটনাগুলো আপনাকে কতটুকু স্পর্শ করে সেই প্রশ্নের ঊর্ধ্বে উঠে আমরা বরং ভয়ের অস্তিত্বকে পড়তে চাই। মানুষ সৃষ্টির আদি থেকে ভয় পেতে ভালোবাসে। এই ভয় নিয়ে বিজ্ঞান বিভিন্নভাবে মস্তিষ্কের কোষ, নিউরন, অনুরণন বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করেছে। অন্ধকার ঘরে একা একা থাকতে কেউ ভালোবাসে, আবার সেই অন্ধকার ঘরটি কখনো কখনো কারো কাছে প্রচন্ড ভীতিকর হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা ভয় খুঁজে বেড়াই বাংলাদেশের এই প্রান্ত থেকেও প্রান্তে। আমরা জানি আপনার কোন একটি বিশেষ এলাকায় হয়তোবা এমন কিছু ঘটে গেছে যে স্মৃতি থেকে আপনি জীবনে কখনো বের হয়ে আসতে পারবেন না। আমরা সেই স্মৃতি তুলে ধরতে চাই